আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালি পাবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। ভয়, রোমাঞ্চকর, রহস্য ও চেনা দিয়ে নির্মিত। শুনেছি কবরস্থানের পাশ দিয়ে বিনা গোসলের কোনো লাশ নিয়ে গেলে অদ্ভুত কিছু ঘটে। এই কথা কি সত্যি? এগুলো লোকমুখের কথা, বাস্তব অভিজ্ঞতা ছাড়া বিশ্বাস করা অন্ধবিশ্বাসের মতো হবে। তাই আজকে সেটার প্রমাণ হয়ে যাবে। আজকে যে আমাদের গাড়ির পেছনে লাশটা আছে সেটারও গোসল দেওয়া হয়নি। তাই আপনি জেনে শুনে এটা করেছেন, তাই না? যাতে এটা প্রমাণ করতে পারেন। হ্যাঁ, আর আপনাকে সাথে নিয়ে এসেছি কারণ আমার মতো আপনারও ভূত দেখার ইচ্ছে। তাদের অস্তিত্ব প্রমাণ করতে হলে একটু তো রিস্ক নিতেই হবে। তাই আজকে ভূতের জন্য গরম গরম গোসল না দেওয়া লাশ নিয়ে যাচ্ছি, দেখি সে ঘ্রাণ পায় কিনা। এ বলে দুজনে হাসতে লাগলো। এতক্ষণ কথা বলছিল জাহিদ এবং ইকরাম নামে দুইজন লোক। তারা তাদের সারা জীবন কাটিয়ে দিয়েছে জিন ভূতের অস্তিত্ব প্রমাণ করার পেছনে। তাই যেখানে হন্টেড প্লেস পায় সেখানে চলে যায়, কিন্তু আজ পর্যন্ত তারা ভূতের দেখা পায়নি। আজকে যাচ্ছে এমন এক কবরস্থানে যেখানে বিনা গোসলের লাশ নিয়ে গেলেই নাকি অদ্ভুত কিছু সম্মুখীন হতে হয়। এটা শুনে তারা লোভ সামলাতে পারেনি। হাসপাতালের মর্গ থেকে একটা বেওয়ারিশ লাশ কিনে নিয়ে ছুটে যাচ্ছে সেখানে। রাত প্রায় 12টা। লোকেশন অনুযায়ী তারা কবরস্থানের খুব কাছাকাছি আছে। দুজনের মাঝে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। এই এলাকাটা একদম নিস্তব্ধতায় ঘেরা, দুই পাশে লতাপাতায় ঘেরা গাছগাছালি। রাস্তাটা মাটি হওয়ার গাড়ি বেশ ঝাঁকুনি মেরে এগিয়ে যাচ্ছে। ইকরাম সিগারেট ধরালো, মনুষ্যকে গাড়ির সিটে হেলান দিয়ে সিগারেটের ধোঁয়া ফুকাচ্ছিল। তখন ইকরাম খেয়াল করলো ধোঁয়া বের হয়ে সেটা একটা মানুষের মুখের মতো আকৃতি নিচ্ছে। ইকরাম নড়েচড়ে বসল এবং এটা দেখল। দেখার ভুল ভেবে আবার সিগারেটে টান মেরে ধোঁয়া ছাড়ল। আবার একই জিনিস দেখলে ইকরাম ঘাবড়ে গিয়ে জাহিদকে বলল, মনে হচ্ছে এবার আমরা সঠিক পথে যাচ্ছি। জাহিদ গাড়ি চালাচ্ছিল, তো ইকরামের দিকে না তাকিয়ে বলল, কিছু দেখেছেন নাকি? ইকরাম সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, দেখেন তো কিছু দেখতে পান কিনা। কিন্তু এবার সিগারেটের ধোঁয়া নর্মাল ছিল, সেখানে কিছুই দেখা গেল না। জাহিদ বলল, মজা ভালোই করতে পারেন ভাই, সিগারেটের ধোঁয়ায় কারোর চেহারা ভেসে উঠেছে, কি ভয়ানক কথা। এ বলে জাহিদ হু হু করে হাসতে লাগলো। ইকরামও ভাবল ওটা হয়তো তার মনের ভুল ছিল। তখনই হঠাৎ ধাপ করে একটা শব্দ হলো। তারা গাড়ি থামিয়ে দিল রাস্তার মধ্যে। স্পষ্ট শব্দটা গাড়ির পেছন থেকে এসেছে। তারা একে অপরের চেহারার দিকে অবাক হয়ে তাকালো। জাহিদ বলল, পেছনে তো লাশ ছাড়ার কিছু নেই। তাহলে এই শব্দ দুজনে তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলো। জোছনা রাতে আশেপাশের সবকিছু পরিষ্কার বোঝা যাচ্ছিল। তারা দেখলো পেছনে গাড়ির ডিকি খুলে লাশটা নিচে পড়ে গিয়েছে। খুব অবাক হলো দুজন, গাড়ির ডিকি কিভাবে খুললো। তারা বেশি একটা মাথা না ঘামিয়ে আবার লাশটা ডিকিতে তুলে সেটা বন্ধ করে দিল ভালোভাবে। আবার গাড়িতে উঠে জাহিদ গাড়ি স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না কোনোভাবেই। ইকরাম বলল, আমি নেমে ধাক্কা মারছি, দাঁড়ান। ইকরাম গাড়ি থেকে নামতে নিলেই অদ্ভুতভাবে স্টার্ট নিল গাড়ি। জাহিদ বলল, আপনি ঠিকই বলেছেন ভাই, এবার মনে হয় আমরা সঠিক রাস্তায় যাচ্ছি, কিছু একটা তো হচ্ছে এখানে। এ বলে জাহিদ গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পর তারা সেই কাঙ্ক্ষিত কবরস্থানের কাছে গিয়ে পৌঁছালো। গাড়ির ভেতর থেকে তারা এক দৃষ্টিতে কবরস্থানের দিকে তাকিয়ে রইল। একটা 60 ওয়াটের বাল্ব জ্বলছে কবরস্থানের গেইটে। হঠাৎ হুম হুম করে হুতুম প্যাঁচা ডেকে উঠল। তারা একটু চমকে গেল। দুজনের এবার গাড়ি থেকে নেমে লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করার প্ল্যান করলো। ঠিক তখনই তারা কয়েকজনের পায়ের শব্দ শুনতে পেল এবং গুনগুন করে কিছু একটার পায়ের আওয়াজ পেল। হঠাৎ গাড়িটার দিকে এগিয়ে আসছে। জাহিদ একটু ভীত স্বরে বলল, কি হচ্ছে ভাই এখানে? ইকরাম বলল, তারা হয়তো তাদের খাবার নিতে আসছে। সত্যি সত্যি তারা খেয়াল করলো গাড়ির পেছনের দিক থেকে একদম সাদা জুব্বা পরা লম্বা লম্বা মানুষের মতো দেখতে কিছু একটা এগিয়ে আসছে। তাদের কাঁধে একটা লাশের খাটিয়া। তারা গুনগুন করে এক তালে কিছু একটা জব করছে। জাহিদ ভয়ে নিজের মুখ চেপে ধরে চাপা স্বরে বলল, ভাই, আমার জিনভূত দেখার স্বাদ মিটে গেছে, আমাদের এখান থেকে যাওয়া উচিত এখনই। ইকরামও ভেতরে ভেতরে প্রচুর ভয় পেয়ে গিয়েছে, কিন্তু সেটা প্রকাশ না করে বলল, এত ভয় পেলে এখানে এসেছেন কেন মিয়া? আমি তো তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। আপনার জন্য এখন চলে যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেন, নাহলে আপনার প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে। জাহিদ কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু আবার গাড়ি স্টার্ট নিচ্ছে না। এর মাঝে ওই সাদা জুব্বা পরা জিনিসগুলো গাড়ি অতিক্রম করে সামনে এসে খাটিয়াটা রাখলো। তাদের মাঝে একজন পেছন থেকে এগিয়ে এসে হাতের ইশারায় ইকরাম এবং জাহিদকে নামতে বলল গাড়ি থেকে। দেখে বোঝা যাচ্ছে সে তাদের লিডার। তার পোশাকও সবার চেয়ে আলাদা। জাহিদ তখনও গাড়ি স্টার্ট করার চেষ্টা করে যাচ্ছে। ইকরাম বলল, ভাই, আর কোনো রাস্তা নেই, গাড়ি স্টার্ট নিলেও তাদেরকে অতিক্রম করে যেতে পারবে না, তার চেয়ে ভালো তারা যেটা করতে বলে সেটা করি। এই বলে ইকরাম ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। জাহিদ এখনও স্টিয়ারিংটা চেপে ধরে আছে। ইকরাম গিয়ে তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
তাদের লিডার জাহিদকে উদ্দেশ্য করে বলল, তোমাকে কি কোলে করে নামাতে হবে গাড়ি গাড়ি থেকে? এটা শুনে সবাই অদ্ভুতভাবে হেসে উঠল একসাথে। তাদের লিডার চোখ বড় করে তাকিয়ে বলল, আমি কি মজা করেছি এখানে? সবাই হাসি থামিয়ে চুপ হয়ে গেল। এবার লিডার হেসে দিয়ে বলল, আসলে আমি মজাই করেছি। জাহিদ এবার ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তারপর ইকরামের পাশে গিয়ে সেও হাঁটু গেড়ে বসে পড়ল। লিডার এবার বেশ গম্ভীর গলায় বলল, তোমরা এত রাতে কেন এখানে এসেছো, তা আবার বিনা গোসলের লাশ নিয়ে? তোমরা কি জানো না এদিক দিয়ে বিনা গোসলের লাশ নিয়ে যাওয়া যায় না? ইকরাম মাথা উঠে বলল, আমরা জেনে এসেছি। আপনাদেরকে দেখার খুব ইচ্ছে ছিল আমাদের। অনেক হন্টেড জায়গায় ঘুরেছি দেখার জন্য, কিন্তু কখনো দেখা পাইনি। আজ আমাদের সেই ইচ্ছে পূরণ হয়েছে। লিডার জাহিদের দিকে তাকিয়ে বলল, তার কথার সাথে তুমি কি একমত? জাহিদ একটু ভেবে গলা খাকুনিতে বলল, হ্যাঁ, আমার এটাই ইচ্ছে ছিল। লিডার এবার হাসতে হাসতে বলল, তাহলে তো তোমাদের 3 দিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেল সাথীরা। ইকরাম অবাক হয়ে বলল, 3 দিনের খাবারের বন্দোবস্ত মানে? লিডার এবার ভয়ঙ্কর রূপে এসে বলল, গাড়িতে যে লাশটা আছে সেটা আজকের জন্য যথেষ্ট, আর বাকি 2 দিন তোরা 2 জন। তোদের মনের ইচ্ছে ছিল আমাদের দেখতে পাওয়া, ইচ্ছে পূরণ হয়ে গেছে, তাহলে আর বেঁচে থেকে কি করবি? মানুষ তো বাঁচে ইচ্ছার স্বপ্ন আঁকড়ে ধরে। এর শুনে ইকরাম আর জাহিদ ভয় কান্না করতে করতে বলল, আমাদেরকে মারবেন না, আমরা আরো বাঁচতে চাই, ছেড়ে দেন আমাদের। লিডার বলল, আমি ছেড়ে দেই না, আমি মুক্তি দেই, দেহ থেকে আত্মা আলাদা করি। এই বলে 2 হাত দিয়ে দুজনের মাথা ধরে এক টানে শরীর থেকে আলাদা করে ফেলল। তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, এগুলো কি করছো তুমি পাইথন? লিডার সহ সকলে পেছনে তাকিয়ে দেখলো কালো পোশাকে একজন দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারি লিডারের নাম পাইথন। পাইথন নিজের সাথীদের ইশারায় লাশগুলো নিয়ে যেতে বলল এখান থেকে। তার আদেশ পেয়ে লাশগুলো নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এরপর পাইথন একটু হেসে নিজের হাতে থাকা রক্তগুলো চেটে চেটে খেতে বলল, কি সৌভাগ্য আমার, রাজ দরবার থেকে কে এসেছে দেখো। ঘোল জিন গোষ্ঠীর রাজা দিমিত্রির একমাত্র বাধ্যগত সহকারী জনাব আব্রাহাম। আব্রাহাম একটু বিরক্ত হয়ে বলল, পাইথন, তোমাকে এখানে কি কাজের জন্য পাঠানো হয়েছে আর তুমি কি করছো? পাইথন আব্রাহামের পোশাকের সাথে লেগে থাকা রক্ত মুছতে মুছতে বলল, আমি কি করতে পারি বলো? মানুষ জেনে বুঝে এখানে আসে মরার জন্য। তুমি তো জানো আমি কত দয়ালু, কেউ মৃত্যু চাইলে আমি তাকে না করতে পারি না। আব্রাহাম নিজের পোশাক খ্যাচকা টান দিয়ে ছাড়িয়ে বলল, রানী সিলভিয়ার মৃত্যু হয়েছে, মারিদ রাজ্যে নতুন রানী এসেছে। পাইথন অবাক হয়ে বলল, রানী সিলভিয়াকে হত্যা করার সাহস আর ক্ষমতা কার থাকতে পারে? আব্রাহাম বলল, ফারিস্তা, যে এখন মারিদ রাজ্যর নতুন রানী। পাইথন বলল, যেহেতু সে রানী সিলভিয়াকে হত্যা করার শক্তি রাখে, তাহলে অবশ্যই সে রানী হওয়ার যোগ্য। কি শোনাল আব্রাহাম, এখন তো নতুন রানীকে সম্বর্ধনা জানাতে যেতে ইচ্ছে করছে। আব্রাহাম বলল, এটা মোটেও মজা না পাইথন, রাজা দিমিত্রি তোমাকে ডেকেছে নতুন দায়িত্ব দেওয়ার জন্য। তুমি তো জানো রানী সিলভিয়ার সাথে দিমিত্রির একটা চুক্তি ছিল, সিলভিয়ার মৃত্যুর সাথে সেই চুক্তিও বাতিল হয়ে গিয়েছে। পাইথন বলল, তাহলে এখন নতুন রানীর সাথে চুক্তি করে নিলেই তো হয়। আব্রাহাম বলল, এটাই তো সমস্যা, নতুন রানী সিলভিয়ার মতো ক্ষমতা বা শক্তি লোভী না, সেই চুক্তি কোনোভাবেই করবে না। পাইথন আস্তে আস্তে বলল, রানী ফারিস্তা তাই না? সব জিনিসেরই একটা নির্দিষ্ট মূল্য থাকে, সেই মূল্য দিয়ে এই নতুন রানীকেও কিনে নেব আমরা। তাহলে আমি যাচ্ছি রাজা দিমিত্রির সাথে দেখা করতে। দৃশ্য চলে আসে একটা বাস স্টপে। তালিফ একটা 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বসে আছে বাসের অপেক্ষায়। বাচ্চা মেয়েটার চুলগুলো সম্পূর্ণ নীল রঙের এবং ঠোঁটগুলো রক্ত লাল। দাড়ির নিচে ছোট্ট একটা তিল হাসলে অনেক সুন্দর গালে টোল পড়ে। তালিফ বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে ফারিস্তাকে কল্পনা করতে লাগলো আর মনে মনে বলল, তোমার স্মৃতি আমার মস্তিষ্কের প্রতিটা রক্তবিন্দুর সাথে মিশে আছে, আবার কবে দেখা হবে আমাদের? আরও অনেকেই বাসের জন্য অপেক্ষা করে আছে। বাচ্চা মেয়েটা তালিফকে বলল, তালিফ, আমি আইসক্রিম খাবো। তালিফ বলল, জিজা মামুনি, খুব ঠান্ডা পড়েছে, এখন আইসক্রিম খাওয়া যাবে না। আর তোমাকে না বলেছি আমার নাম ধরে ডাকবে না, আব্বু বলে ডাকবে। এ থেকে আমরা বুঝতে পারি এটা তালিফের মেয়ে জিজা। জিজা বলল, কিন্তু তোমার নাম তো তালিফ, আব্বু না, তাহলে তোমাকে আব্বু কেন ডাকবো? তালিফ কপালে হাত দিয়ে বলল, হাই রে, থাক, আব্বু ডাকা লাগবে না, আর আইসক্রিম খাওয়া যাবে না এখন এই ঠান্ডার মাঝে। জিজা মুখ ফুলে বলল, আইসক্রিম খাবো মানে খাবো, দেখো তালিফ, আইসক্রিমও ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, কিচ্ছু হবে না। তালিফ বলে, এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছো তুমি? তোমার বয়সে আমি লুঙ্গি মাথায় নিয়ে ঘুরতাম আর ইলকুলি মিলকুলি খাবুদানা খেলতাম। জিজা বলল, দাদুর বাচ্চা, তোর কাছে আমি এত কথা শুনতে চাই না, আমি আইসক্রিম খাবো বলেছি, তুই গিয়ে নিয়ে আয়। তালিব কোনো উপায় না পেয়ে অসহায়ের মতো বলল, ঠিক আছে মহারানীর কন্যা, আপনি বসেন এখানে আরাম করে, আমি গিয়ে নিয়ে আসছি। তালিফ উঠে রাস্তা পার হয়ে ওপারে গিয়ে একটা দোকান থেকে আইসক্রিম কিনে যখনই পকেটে হাত দিল, তখন দেখলো তার মানি ব্যাগ নেই। এই সারসেরে মানি ব্যাগ হয়তো বাস স্টপের ভিড়ের মাঝে কেউ মেরে দিয়েছে। এখন কি হবে? আইসক্রিম না নিয়ে গেলে আজকে হাঙ্গামা হয়ে যাবে, কি আর করা যায় এখন? ভাবতে ভাবতে তালিফের মাথায় একটা বুদ্ধি আসলো। পাশে এক ভদ্রলোক ফোনে কথা বলছে, অন্যদিকে তাকিয়ে তালিফ আইসক্রিমটা দোকানদারের হাতে দিয়ে বলল, ভাই, হালাল চুরি দেখেছেন কখনো? দোকানদার বলল, সেটা আবার কিভাবে হয়? চুরি তো চুরি। তালিফ পাশের ফোনে কথা বলা ভদ্রলোকের পেছনে পকেটে হাত দিয়ে আস্তে করে মানিব্যাগটা বের করে নিল।
তারপর মানিব্যাগে তাকিয়ে দেখলো 2টা 1000 টাকার নোট আর কিছু কাগজপত্র ছাড়া কিছুই নেই। তালিফ মাথা চুলকে দোকানদারের কাছ থেকে 1000 টাকার একটা নোট খুচরো করে নিল এবং সেটা আবার মানিব্যাগে ঢুকিয়ে লোকটার পায়ের কাছে সেটা ফেলে তাকে ডাক দিয়ে বলল, ভাই আপনার মানিব্যাগ নিচে পড়ে আছে। লোকটা তাড়াহুড়ো করে সেটা দেখতে পেয়ে উঠে বলল, ধন্যবাদ ভাই। এবারে লোকটা মানিব্যাগ চেক করে অবাক হয়ে দেখলো টাকার পরিমাণ ঠিক আছে, কিন্তু খুচরো টাকা তো ছিল না মানিব্যাগে। লোকটা তেমন একটা মাথা না ঘামিয়ে তালিফকে 50 টাকা বকশিশ দিয়ে খুশি মনে চলে গেল। তালিফ 50 টাকা দিয়ে আইসক্রিমের দাম চুকে বলল, এটাই হচ্ছে হালাল চুরি। দোকানদার মাথা চুলকাতে চুলকাতে বলল, ঠিক বুঝলাম না ভাই। তালিফ বলল, এই যে আমি তার মানিব্যাগ পেয়ে দিলাম, তার উচিত আমাকে কিছু বকশিশ দেওয়া। এখন যদি তার খুচরা না থাকে তাহলে সে আমাকে শুধু ধন্যবাদ দিয়েই চলে যেত, তাই আমি খুচরা করে দিলাম, বকশিশও পেলাম। দোকানদার এসে বলল, গুরু আপনার পা দুটা দিন একটু সালাম করি। তালিফ হাসতে হাসতে আইসক্রিম নিয়ে চলে গেল। রাস্তার উপাশে জিজা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে। তালিফ রাস্তা পার হতে যেও বারবার পিছিয়ে আসছে অতিরিক্ত গাড়ি চলাচলের জন্য। গাড়ি চলাচল একটু পাতলা হতেই তালিফ রাস্তা পার হতে লাগলো। রাস্তার মাঝখানে আসতেই হঠাৎ দ্রুত গতির একটা বেপরোয়া প্রাইভেট কার ছুটে আসতে দেখে তালিফ কোন দিকে যাবে ভেবে না পেয়ে চোখ বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে গেল। গাড়িটা প্রচণ্ড স্পিডে এসে তালিফকে ধাক্কা মারতে যাবে, তার আগেই সেটা ধুম করে শব্দ হয়ে উল্টে রাস্তার পাশে গিয়ে পড়ল। তালিফ আস্তে আস্তে চোখ খুলে দেখল জিজা দাঁড়িয়ে আছে তার সামনে। আশেপাশে মানুষজন বলাবলি করছে, বাচ্চা মেয়েটা কিভাবে এত দ্রুত গতির একটা গাড়িকে থামিয়ে দিতে পারে, এটা তো অসম্ভব। তালিফ বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি জিজাকে কোলে নিয়ে সেই স্থানটা ত্যাগ করলো। নিরাপদ স্থানে এসে জিজাকে কোলে নিয়ে নামিয়ে তালিফ একটু রেগে বলল, তোমাকে কতবার বলেছি মানুষের সামনে তোমার শক্তি প্রদর্শন না করতে। তালিফ রেগে যাওয়া দেখে জিজা চুপ করে বসে রইল। তালিফ আরও রেগে বলল, কথা বলছো না কেন এখন? তোমাকে কতবার নিষেধ করেছি এই শক্তি সম্পর্কে মানুষ যেন না জানতে পারে, তবু কেন এটা করলে? জিজা তালিফের কথার কোনো পাত্তা না দিয়ে হাই তুলে বলল, আমাকে কানে ডাক্তারের কাছে নিয়ে যাবে তালিফ? তালিফ বলল, কেন? তোমার কানে আবার কি হয়েছে? জিজা বলল, এই দেখো না, তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ তোমাকে বাঁচানোর জন্য, আর আমি শুনছি তুমি আমাকে বকা দিচ্ছ। তালিফ জিজার কান ধরে বলল, বদের বদ, আমি তোমাকে বকাই দিচ্ছি, তোমার কান ঠিকই আছে। জিজা বলল, এটা কিন্তু ঠিক না তালিফ, আমি তোমাকে নিশ্চিত অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালাম, আর তুমি আমার উপর রাগ করতেছো। এই জন্যই মানুষ বলে উপকারী ছলের গাছ থাকে না। তালিফ বলল, ওটা ছলের গাছ হবে না, গাছের ছাল হবে। আর আমাকে বাঁচাতে গিয়ে যে তোমার শক্তি মানুষ দেখে ফেলো, সেটার কি হবে? তোমার মা এটা জানতে পারলে কি হবে আমার বুঝতে পারছো? জিজা বলল, আমি সবই বুঝি, শুধু এটাই বুঝি না আমার মা তোমার মতো একটা হারিকেনকে কিভাবে বিয়ে করলো। তালিফ বলল, কি? তুমি আমাকে হারিকেন বললা? তুমি জানো বয়সকালে আমার পেছনে মেয়েদের লাইন লাগতো, আমি ছিলাম হাজারো মেয়ের ক্রাশ। জিজা মুখ ভেঙচি মেরে বলল, ক্রাশ না ব্রাশ, এখন এখানে বসে না থেকে বাসায় চলো, দাদি অপেক্ষা করতেছে খাবার টেবিলে বসে। এই বলে জিজা ছোট ছোট পা দিয়ে পুতুলের মতো হেলে দুলে হাঁটতে লাগলো। তালিফ পেছন পেছন যাচ্ছে আর ভাবছে, এই মেয়েকে সামলানো দিনে দিনে অসম্ভব হয়ে যাচ্ছে। ফারিস্তা ছাড়া এই মেয়ে কাউকে ভয় পায় না। ছোটবেলা থেকে ওর মাঝে অলৌকিক শক্তি বিরাজমান, সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। ও চাইলে একটা মানুষকে হাতের ইশারায় পলিথিনের মতো দুমড়ে মুচড়ে ফেলতে পারে। জিজার শক্তির পরিমাণ আমি সেদিন পেয়েছিলাম যেদিন ওকে নিয়ে একটা সুপার শপে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। হঠাৎ কিছু অস্ত্রধারী মুখোশ পরিহিত লোক এসে সুপার শপে চুরি করছিল। সকল কাস্টমার এবং শপের ক্যাশিয়ার হাত উপরে করে ফ্লোরে শুয়েছিল ভয়ে। জিজা এটা করতে চাচ্ছিল না। আমি জোর করে জিজাকেও ফ্লোরে শুয়ে দিলাম। তাদের হাতে পিস্তল ছিল এবং ধারালো চাকু। ডাকাতরা অস্ত্রের মুখে সবার মানিব্যাগ আর মোবাইল কেড়ে নিতে লাগলো। ভয় সবাই তাদের মোবাইল মানিব্যাগ দিয়ে দিল। জিজা এটা দেখে বলল, তালিফ তুমি তাদেরকে কিছু দেবে না। ডাকাতদের একজন এটা শুনে ফেলল এবং ঘাড় কাত করে তালিফের দিকে তাকিয়ে এসে বলল, এই বাচ্চার কথায় নিজের জীবনকে বিপদে ফেলবেন না কাকা, যা আছে বের করে দিন, দেন ভালোই ভালোই, না হলে আঙুল বাঁকা করে ঘি বের করার অভ্যাস আমাদের কিন্তু আছে। জিজা ডাকাতের দিকে মাথা উঁচু করে তাকিয়ে বলল, আমার বাবার ঘি বের করবি তুই? তোর সাহস তো কম না। তালিফ বলল, মামুনি শান্ত হও, কোনো ঝামেলা করার দরকার নেই, তারা যা চায় সেটা দিয়ে দিলে ঝামেলা শেষ। জিজা বলল, না তালিফ, সে তোমার ঘি বের করার কথা বলেছে, তাকে তো উচিত শিক্ষা দিতেই হবে। তালিফ বলল, আরে মা চুপ কর, কিসের ঘি বের করার কথা বলতেছে বারবার। ডাকাত হেসে জিজার মাথায় হাত দিয়ে বলল, বাচ্চা মেয়ে তো পুরা লাল মরিচ, এত রাগ থাকা ভালো না বাচ্চা। জিজা ডাকাতের হাত খপ করে ধরে বলল, এখন আমি তোর ঘি বের করব। এই বলে তার হাত মুচড়ে তাকে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে সবাই হা করে তাকিয়ে রইল। হঠাৎ জিজার চোখ নীল বর্ণ ধারণ করলো। তালিফ জিজাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু এর মাঝে আরেক ডাকাত পিস্তল তাক করে জিজার দিকে এগিয়ে আসতে লাগলো। জিজা নিজের হাত দিয়ে মুষ্টিবদ্ধ করতে ডাকাতের মাথা ঠাস করে বেলুনের মতো ফেটে গেল। রক্তের ছেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ডাকাতের মাথা বিহীন শরীরটা পিস্তল হাতে নিয়ে এই ফ্লোরে লুটিয়ে পড়ল। সেখানে যত মানুষ ছিল সবাই চিৎকার করে এদিক ওদিক ছুটে পালাতে লাগলো। অন্যান্য ডাকাতরাও ভয়ে নিজেদের জান নিয়ে পালালো। সেদিনের পর তালিফ বুঝতে পেরেছে জিজা চাইলে কি করতে পারে। জিজার শক্তি সম্পর্কে তার কোনো ধারণা নেই।
দৃশ্য চলে গেল মারিদ রাজ্যে। তাইবা একটা কাপড়ে লেখা বার্তা নিয়ে রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করল। অনহন করে হেঁটে রাজদরবারে উপস্থিত হলো। সেখানে আগে থেকে রাজদরবারের বাকি সদস্যরা উপস্থিত ছিল। তাইবা গিয়ে নিজের আসনে বসে পাশেজনকে জিজ্ঞাসা করলো, রানী ফারিস্তা এখন আসেনি তাই না? সে বলল, না, তবে খুব তাড়াতাড়ি এসে যাবে। তাইবা তাকে বলল, আপনাদের পুরাতন রানীকে হত্যা করা হলো, এতে করে আপনারা কোনো প্রতিবাদই করলেন না? রানীর হত্যাকারীকেই নতুন রানী হিসেবে সিংহাসনে বসিয়ে দিলেন। কেমন রাজ সদস্য আপনারা? সে একটু হেসে বলল, আমরা সিংহাসনে বসানোর কেউ না। ওই সিংহাসনে যে বসে সে যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করেই বসে। আপনি যদি রানী ফারিস্তাকে হত্যা করে সিংহাসনে বসতে পারেন, তাহলে আমরা আপনাকেও রানী হিসেবে মেনে নেব। আমাদের কাজ শুধু ওই সিংহাসনে বসা ব্যক্তির হুকুম পালন করা, সে যেই হোক। তাইবা কিছু বলতে যাবে তখন একজন প্রহরী উচ্চস্বরে ঘোষণা দিল, সাবধান, রানী ফারিস্তা কদম রাখবে। ফারিস্তা নীল রঙের একটা রাজকীয় পোশাক পরে মাথায় হীরার মুকুট দিয়ে রাজদরবারের মাঝপথ দিয়ে হেঁটে সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছে। তার দুই দিকে দুইজন দানবীয় দেহরক্ষী। রাজদরবারের সব সদস্যরা দুই পাশে হাত সামনে করে ভদ্রতার সাথে দাঁড়িয়ে আছে। ফারিস্তা আর চোখে একবার তাইবার দিকে তাকিয়ে মিষ্টি করে একটু হাসলো। তাইবা সুন্দর করে হাসি দিল। এ থেকে আমরা বুঝতে পারি ফারিস্তা এখনো তাইবার আসল পরিচয় সম্পর্কে জানতে পারেনি। তাইবা এখনো ফারিস্তার বন্ধু সেজে আছে। ফারিস্তা গিয়ে নিচের সিংহাসনে বসলো এবং একজন সত্যিকারের রানীর মতো করে। এরপর রাজদরবারের সবচেয়ে বুজুর্গ সদস্য রানীর সামনে কুর্নিশ করে বলল, মহামান্য রানী, আপনার জয়ের কথা প্রতিটি জিনরাজ্যে পৌঁছে গিয়েছে এবং সবাই মারিদ রাজ্যের নতুন রানীকে অভিনন্দন জানিয়েছেন, শুধু একজন বাদে। ফারিস্তা গম্ভীর গলায় বলল, কে সে? তাই উঠে এসে ফারিস্তার সামনে কুর্নিশ করে বলল, ঘোল জিন গোষ্ঠীর রাজা দিমিত্রি। সে আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে, অনুমতি দিলে আমি সেটা পড়ে শোনাতে চাই। ফারিস্তা মাথা নাড়িয়ে অনুমতি প্রদান করলো। তাইবা চিঠিটা খুলে পড়া শুরু করলো। ফারিস্তা, আমি আপনাকে রানী হিসেবে তখনই স্বীকৃতি দিব যখন আপনি আমাকে এটা আশ্বাস করবেন যে রানী সিলভিয়ার সাথে ঘোলজিন গোষ্ঠীর যে চুক্তি ছিল আপনি সেই চুক্তির বহাল থাকবেন। তা না হলে আমি আপনাকে রানী হিসেবে স্বীকৃতি দিব না। খুব তাড়াতাড়ি আমার দূত প্রেরণ করা হবে চুক্তি সম্পর্কে আলোচনা করতে। আমি আশা করি আপনি শক্তিশালী হওয়ার সাথে বুদ্ধিমতীও, রাজা দিমিত্রি। চিঠি পড়া শেষ হতেই তাইবা ফারিস্তার দিকে তাকিয়ে দেখল তার চোখ রাগে লাল হয়ে আছে। ফারিস্তা সিংহাসনের এক কোণা শক্ত করে চেপে ধরে বলল, আসতে দাও রাজা দিমিত্রির দূতকে। তাইবা বলল, রানী ফারিস্তা, ঘুলজিন গোষ্ঠী আমাদের চেয়ে দ্বিগুণ শক্তিশালী এবং বড় রাজ্য। জিতে সিদ্ধান্ত নেবেন, একটু ভেবেচিন্তে নেবেন। রাজা দিমিত্রি চাইবে আপনাকে উস্কাতে। ফারিস্তা বলল, তাইবা, আপনি কি ভুলে গিয়েছেন শক্তি এবং সৈন্য দিয়ে কখনো যুদ্ধে যেতে যায় না? অনেক ছোট ছোট দল বড় দলের বিরুদ্ধে জয়লাভ করেছে। তারা আমাদের চেয়ে বড় হতে পারে, কিন্তু আমরা কারোর গোলামি মেনে নিব না। আমাদের মূলমন্ত্র স্বাধীনতা। তাইবা চুপ হয়ে গেল। ফারিস্তা বলল, আমার রাজ্যে ভীতুদের কোনো স্থান নেই। যে ভয় পাবে সে যেন আত্মহত্যা করে নেয়, কারণ আমার সামনে পড়লে আমি নিজে তাকে মেরে ফেলবো। আমার বাবা সবসময় বলতো, জীবন সেখান থেকে শুরু হয় যেখান থেকে ভয় শেষ হয়। সব একসাথে বলে উঠল, আমরা আপনার সাথে আছি ফারিস্তা। দরবার শেষে ফারিস্তা সোনালী ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাইবা সেখানে এসে মাথা নিচু করে বলল, জয় হোক আমার রানী, জয় হোক তোমার। ফারিস্তা এসে তাইবার মাথায় টোকা দিয়ে বলল, হয়েছে হয়েছে, তোর কাছে আমি রানী শুধু রাজপ্রাসাদে, বাইরে তুই আমার সেই আগের মতোই বন্ধু। আমরা যতই বড় হই না কেন, আমাদের শিকড় যেন ছেড়ে না যায়। তুই আমার সেই শিকড়। যখন আমি কিছু ছিলাম না তখন থেকে তুই আমার সাথে আছিস। তাইবা বলল, তোরা তো সুন্দর মনের জন্যই আজ তুই রানী। চল একটা লড়াই হয়ে যাক, অনেকদিন হলো তোর সাথে লড়াই হয় না। ফারিস্তা বলল, আজকে না তাইবা, এখন আমি পৃথিবীতে যাচ্ছি তালিফ আর জিজার সাথে দেখা করতে। অনেক মনে পড়ছে তাদেরকে। তাইবা বলল, জিজাকে মারিদ রাজ্যে নিয়ে আসলেই তো পারিস। তালিফের বয়সটা আটকে দিয়েছিস তুই, সে তো 50 বছরের বড় আর কখনো হবে না। ফারিস্তা বলল, এটা না করলে আমি একদিনের জন্য মারিদ রাজ্যে এলে পরে ফিরে দেখতাম আমার তালিফ আর নাই। তাই তার বয়স আটকে দিয়েছি। যদি আরও আগে ইচ্ছা ছিল, কিন্তু রানী হওয়ার আগে এই শক্তি পাওয়া যায় না। তাই রানী হয়ে আমি সবার আগে তালিফের বয়স আটকে দিয়েছি। তাইবা বলল, এটা ভালো করেছিস, কিন্তু জিজা কি পৃথিবীর আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছে? আর মানুষ যদি তার মাঝে থাকা শক্তি সম্পর্কে জানতে পারে তাহলে তাকে ল্যাবে নিয়ে গিয়ে কেটে পুটে দেখবে। ফারিস্তা বলল, জিজাকে এখানে নিয়ে বসলে তালিফ একদম একা হয়ে যাবে, তাই ওর কাছে রেখেছি। তাহলে আমি যাই তাইবা, এদিকটা তুই খেয়াল রাখিস। এই বলে ফারিস্তা সোনালী ঘরে প্রবেশ করলো। তাইবা তার ভালো চেহারাটা পরিবর্তন করে শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বলল, খেয়াল তো রাখবোই ফারিস্তা, চাইলে তো যে কোনো সময় তোকে হত্যা করতে পারি, কিন্তু আমি তোকে এত সহজে মৃত্যু দিব না। তোর সামনে তোর এই মানুষ্য স্বামী আর বাচ্চাকে মারবো। তুই আমার কাছে তাদের জীবন ভিক্ষা চাইবি, আর আমি আনন্দ পাবো এটা দেখে। শুধু সময়ের অপেক্ষা। তালিফার জিজা বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল, কারণ তালিফের মানিব্যাগ হারিয়ে গিয়েছে। এত দূর হেঁটে হেঁটে সে এসেছে। তালিফ ফিসফিস করে বলল, মামুনি, কোনো শব্দ করো না। দাদুর ঘুম ভেঙে গেলে দুজনকে পিটিয়ে বাড়ি ছাড়া করবে। জিজা বলল, তোমার চিন্তা তুমি করো, দাদু আমাকে না।
তোমাকে শুধু বের করবে। তোমার জন্যই তো এত রাত হলো বাসায় আসতে। তালিফ চুপি গিয়ে ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে বলল, জিজা যাও ফ্রেশে আসো, তবে কোনো শব্দ করা যাবে না। জিজা বলল, শব্দ করলেও সমস্যা নেই, কারণ তোমার বিপদ তো এখনও জেগে আছে। তালিফ তাকিয়ে দেখলো তার মা ডাইনিং টেবিলে বসে আছে, রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তালিফের দিকে। তালিফ 32টা দাঁত বের করে বলল, হয়েছে কি মা? আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে, তাই হেঁটে হেঁটে এসেছি, বিশ্বাস করো মা। তালিফের মায়ের বয়স এখন প্রায় 100 উপরে, তবুও বেশি স্ট্রং সে। একা একাই হাঁটাচলা করতে পারে আর সবসময় তালিফকে দৌড়ের ওপর রাখে। বাবার দাদি মারা যাওয়ার পর তালিফের আপনজন বলতে একমাত্র মাই আছে। তালিফের মা বলল, তোর মানিব্যাগ হারিয়েছে তাই না? তালিফ তার সবগুলো পকেট উল্টে পাল্টে দেখিয়ে বলল, সত্যি বলছি মা, এই দেখো মানিব্যাগ নাই। জিজা বলল, একদম মিথ্যা কথা দাদু, তোমার ছেলে মানিব্যাগ আমার কাছে দিয়ে রেখেছে, যাতে তোমাকে মিথ্যা বলতে পারে। এই বলে জিজা তার ছোট্ট ব্যাগ থেকে মানিব্যাগটা বের করে তার দাদুর হাতে দিল। তালিফ হা করে তাকিয়ে বলল, ওরে বদ, তাহলে তুই আমার মানিব্যাগ সরিয়ে রেখেছিস আমাকে ফাঁসানোর জন্য? আজকে তোরে আমি। জিজা তাড়াতাড়ি গিয়ে তার দাদুকে জড়িয়ে ধরে বলল, দাদু দেখেছো, তোমার ছেলের মিথ্যা ধরিয়ে দিয়েছি বলে এখন আমাকে মারতে আসছে। তালিফের মা তার লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে তালিফকে বলল, হতচ্ছাড়া, নিজে মিথ্যা কথা বলে এখন আমার ফুলের মতো নাতনিকে দোষ দিচ্ছিস? কতদিন বলেছি জিজাকে নিয়ে বাইরে বেশি রাত করবি না, তোদের জন্য কত চিন্তা হয় জানোস? তালিফ কাঁদো কাঁদো ছেড়ে বলল, মা আমি করি নাই, তোমার এই হিটলার নাতনি আমারে সহজ সরল পাইয়া মানকা চিপাই ফেলাইছে। তখনই কেউ পেছন থেকে বলল, কি নিয়ে ঝগড়া হচ্ছে, আমিও যোগদান করবো নাকি? তালিফ চমকে গিয়ে তাকিয়ে দেখলো ফারিস্তা হাসি মুখে দাঁড়িয়ে আছে। জিজা দৌড়ে গিয়ে আম্মু বলে এক লাফে কোলে উঠে গেল ফারিস্তার। তালিফ বলল, ওনাকে আম্মু ডাকতে পারো আর আমাকে আব্বু না ডেকে তালিফ বলে ডাকো, এই লজিকটা আমার বুঝে আসে না। ফারিস্তা জিজাকে চুমু খেয়ে কোল থেকে নামিয়ে তালিফের কাছে এসে বলল, কিছু জিনিস লজিক থাকে না বুঝছো, ম্যাজিকও থাকে। তারপর ফারিস্তা তালিফের মাকে সালাম করে বলল, আপনাকে দেখে অনেক খুশি হলাম মা, এটাই হয়তো শেষ দেখা হবে আপনার সাথে, আবার ফিরে এসে হয়তো আপনাকে আর পাবো না। তালিফের মা বলল, আমার আর কি চাই, জীবনে যা চেয়েছিলাম তা দেখে গেলাম, ছেলের বউ নাতনি সবকিছু দেখলাম, আমি না থাকলেও আমার দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে। তালিফ বলল, ফারিস্তা তোমাকে কিছু বলার আছে, আমার সাথে কেউ একজন দেখা করেছে, সে আমাকে একটা ঠান্ডা হুমকি দিয়েছে। ফারিস্তা অবাক হয়ে বলল, কে? তালিফ বলল, সে তার নাম বলেছে পাইথন। তালিফ আর জিজা বাড়ি থেকে ফিরছিল, রাত তখন প্রায় 11:30। তালিফের বাড়ি যাওয়ার পথে অনেক বড় একটা গণকবরস্থান পেরিয়ে যেতে হয়। দুজনে সেই কবরস্থান পার হচ্ছিল। জিজা বলে উঠল, আচ্ছা তালিফ, তুমি কি জানো কবরস্থানে কারা থাকে? তালিফ বলল, কবরস্থানে আবার কারা থাকবে, এখানে তো মৃত মানুষেরা থাকে। জিজা বলল, আরে গাধা, আমি বলেছি কবরস্থানে মৃত ছাড়াও জীবিত কেউ থাকে, তারা হলো ঘুল জিন। এদের বাসস্থান কবরস্থানের আশেপাশে হয়ে থাকে, আর এরা মৃত মানুষের হাড় অঙ্গ প্রত্যঙ্গ খেতে পছন্দ করে। তালিফ একটু ভয় পেয়ে বলল, এসব কথা কি কবরস্থানের কাছে এসে বলা জরুরি ছিল? বাসায় গিয়েও তো বলতে পারতে। জিজা বলল, তোমরা মৃত্যুকে এত ভয় পাও কেন, যদি তোমরা জানো এটা নিশ্চিত? আর শোনো, আমাদের পাশের বাসার এক বৃদ্ধ আজকে দুপুরে মারা গিয়েছিল, শুনেছি রাতে তা জানাজা হবে, কিন্তু কোথায়? কবরস্থান তো একদম ফাঁকা। তালিফ বলল, তুমি কি এসব কথা বন্ধ করবে, না হলে কিন্তু আমি নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে হালকা বেহুশ হয়ে পড়ে যাব। তখনই দূর থেকে গোটা কয়েক মানুষ লাশের খাটিয়ার কাঁধে নিয়ে কলেমায় শাহাদাত পড়তে পড়তে আসতে লাগলো। এদিকে জিজা বলল, বা বলতে না বলতে জানাজা হাজির, লাশের হায়াত আছে বলতে হবে। তালিফ একটু ধমক দিয়ে বলল, লাশের আবার হায়াত থাকে না কেমনে হাগল, মুখে যা আসে তাই বলা হচ্ছে। জিজা জিব্বায় কামড় দিয়ে বলল, ও তাও তো কথা, আচ্ছা শোনো, তুমি যাও জানাজা পড়ে এসো, আমি এখানে বসলাম। জানাজা পড়লে নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। তালিফ মুচকেসে বলল, সেই যুদ্ধের পর একটা ভালো কথা শুনলাম তোমার মুখ থেকে। জিজা চোখ বড় বড় করে তাকালে তালিফ তাড়াতাড়ি করে চলে গেল কবরস্থানের ভেতরে জানাজায় অংশ নেওয়ার জন্য। তালিফ খেয়াল করলো কবরস্থানের ভেতরের হাওয়াটা একটু ভাবসা লাগছে, কেউ যেন দূর থেকে নজর রাখছে। তালিফ আশেপাশে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেল না। জানাজায় যারা যারা আছে তাদের সবাইকে তালিফ চিনে। কবরস্থানের শেষ মাথায় একটা নতুন কবর খোঁড়া আছে, সবাই সেখানে গিয়ে খাটিয়াটা রেখে লাইন ধরে দাঁড়ালো। এখান থেকে জিজাকে দেখা যাচ্ছে না দূরত্বের কারণে, এটা ছিল কবরস্থানের একদম শেষ মাথা। হুজুর সামান্য কিছু নসিহতমূলক কথা বলে জানাজার নামাজ শুরু করলো। তালিফের বাবার মনে হতে লাগলো পেছনে কেউ হাঁটা চলা করছে। নামাজের মাঝে একবার ভুলবশত তালিফের চোখ পড়ে গেল খাটিয়ায় থাকা লাশের উপর। লাশের পায়ের দিকে হালকা নড়ে উঠল। তালিফ চমকে গিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। মনের মাঝে অজানা এক ভয় বাসা বাঁধতে শুরু করলো। নামাজ শেষে কয়েকজন চলে গেল এক এক করে। লাশের আত্মীয় স্বজনেরা লাশ কবরে নামিয়ে দাফন সম্পন্ন করতে ব্যস্ত। এর মাঝে আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি নেমে এলো। কবরে পানি জমতে শুরু করলো, তাই তাড়াতাড়ি কোনো মতে লাশ দাফন করতে গিয়ে লাশের মুখের ওপর থেকে কাফন সরে গেল। তালিফ খেয়াল করলো লাশটা এমনভাবে চোখ বন্ধ করে আছে মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। হঠাৎ লাশটা ঠাস করে চোখ খুলে তালিফের দিকে তাকালো। তালিফ চিৎকার করে পেছনের দিকে পড়ে গেল। এটা শুধু তালিফই দেখতে পেয়েছে, তাই সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। তালিফ আর কোনো কথা বলে উঠে জোরে হাঁটা দিল কবরস্থান থেকে বের হওয়ার জন্য।
একটু দূরে যেতেই পেছন থেকে কেউ একজন ডাক দিল, ভয় পেয়েছো? তালিফ চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল ঠিক তার মতোই দেখতে একজন লোক দাঁড়িয়ে আছে। তালিফ কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? সে বলল, আমি সেই যার কথা তোমার মেয়ে বলেছিল একটু আগে, আমার নাম পাইথন। তালিফ বলল, তার মানে তুমি ঘুলচিন? আমার রূপে কেন এসেছো? কি চাও তুমি? পাইথন বলল, মৃত মানুষ খেতে খেতে এক গৃহিণী চলে এসেছে, তাই ভাবছি এখন থেকে জীবিত মানুষ শিকার করব। তালিফ বলল, আমি কে জানো তো? আমাকে কিছু করার আগে তোমার নিজেকে নিয়ে ভাবা উচিত। পাইথন বলল, এই জন্যই তুমি এখনো বেঁচে আছো। আমি চাই না ঘুল রাজ্যে আর মারিদ রাজ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তোমার রানী ফারিস্তা যখন তোমার সাথে দেখা করতে আসবে তখন তাকে বলবে রাজা দিমিত্রির সাথে যেন কোনো প্রকার বিরোধ সৃষ্টি না করে চুক্তি সম্পন্ন করে। না হলে? তালিফ বলল, না হলে কি? পাইথন তার নিজের ভয়ঙ্কর রূপে এসে তালিফের গলা চেপে ধরে বলল, পাইথন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। তোমার নিজের ভাগ্য নিয়ে শুকরিয়া আদায় করা উচিত যে আমি তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। তালিফ মুচকে এসে বাইরের দিকে একবার তাকিয়ে বলল, ভাগ্য তোমার ভালো যে ও এখানে নেই। আমার মেয়ে যদি দেখে তুমি আমার গায়ে হাত দিয়েছ তাহলে স্বয়ং রাজা দিমিত্রিও তোমাকে বাঁচাতে পারবে না। পাইথন তালিফকে ছেড়ে দিয়ে তার জামার কলার ঠিক করে দিয়ে বলল, আমি চাই কোনো ঝামেলা না হোক, তাই তোমাকে ঠান্ডা হুমকি দিয়ে গেলাম। রানী ফারিস্তা যদি আমাদের সাথে চুক্তি না করে তাহলে পরের বার তোমার চোখের সামনে আগে তোমার মেয়েকে মারব, তারপর তোমাকে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। তালিফ আর ফারিস্তা ছাদে দোলনায় বসে আছে। ফারিস্তা তালিফের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। সব শুনে ফারিস্তা বলল, আমার ভয় হয় তোমার জন্য, তারা আমাকে ভয় দেখানোর জন্য তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তালিফ বলল, রাজা দিমিত্রি কিসের চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছে? কি আছে সেই চুক্তিতে? ফারিস্তা বলল, রানী সিলভিয়া তার ক্ষমতা বাড়ানোর জন্য ঘুল রাজাকে এমন কিছু দিয়েছিল যেটা শুধু মারিদ রাজ্যই পাওয়া যায়, আর সেটা কি এখনো আমরা জানি না, তবে খুব শীঘ্রই জানতে পারবো। আমি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কারোর সামনে নত হব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই। তালিব বলল, আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম। আমাকে নিয়ে কোনো ভয় পেও না। আমাকে রক্ষা করার জন্য এমন একজন আছে যে নিজেও তার শক্তি সম্পর্কে জানে না। ফারিস্তা বলল, জিজাকে নিয়ে আমার বেশি চিন্তা হয়। এখনো বাচ্চা একটা মেয়ে, ভালো মন্দ জ্ঞান এখনো হয়নি ওর। ওর শক্তি যদি মানুষের সামনে চলে আসে তাহলে পৃথিবী থেকে চলে আসতে হবে ওকে। তবে তার চেয়ে বড় কথা, জিজা যেন কখনোই জানতে না পারে আমরা ওর আসল বাবা মা না। তালিফ একটু মুচকি এসে ফারিস্তার হাত ধরে বলল, জিজা এটা কখনো জানতে পারবে না। খুব ছোট থাকতেই আমরা ওকে আমাদের কাছে নিয়ে এসেছি। তুমি যদি এখন ওর পাকা পাকা কথাগুলো শুনতে তাহলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে। আমাকে দৌড়ের ওপর রাখে সারাদিন। ফারিস্তা এসে বলল, তুমি যেমন তোমার বাবাকে দৌড়ের ওপর রাখতে, জিজা সেই ঋণ পরিশোধ করছে। তালিফে এসে দিল। ফারিস্তা আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আরো 1000 বছর চাঁদ দেখতে চাই, তবে আমার বাবার মতো তোমাকেও এখন এলাকা পাল্টে পাল্টে থাকতে হবে। এক জায়গায় বেশি দিন থাকলে মানুষ সন্দেহ করা শুরু করবে। তালিফ গান ধরল মনের সুখে, বয়স আমার বেশি না, ওগো কৈতরীর মা। ফারিস্তা সুন্দর করে হাসতে লাগলো। তালিফ মুগ্ধ হয়ে ফারিস্তার হাসির দিকে তাকিয়ে বলল, তোমার হাসি দেখে হয়তো কোনো এক কবি বলেছিল, মা তোর মুখের হাসি আমার চোখে লাগে সুধার মতো। দৃশ্য চলে এলো ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি জরুরি বৈঠক ডেকেছে রাজদরবারে। সবাই সেখানে সমবেত হয়েছে। আমরা দেখতে পাই ঘুল রাজ্যের সৈন্য সংখ্যা বিপুল পরিমাণ। ওপর থেকে দেখলে মনে হবে পিঁপড়ার মতো তারা ঘোরাঘুরি করছে। রাজা দিমিত্রির সিংহাসন অনেক বড়। রাজা দিমিত্রির গালে একটা গভীর কাটা চিহ্ন, কপালে লাল টিকা দেয়া, হাত ভর্তি বিভিন্ন মূল্যবান আংটিতে ভরপুর। পাইথন রাজার সামনে দাঁড়িয়ে আছে হাত সম্মান করে। রাজা তার ভারী গলায় বলে উঠল, মারিদ রাজ্য ছিল আমাদের দ্বিতীয় ঘর, তখন পর্যন্ত যখন রানী সিলভিয়া ছিল। কিন্তু নতুন রানী আমাদের মতামত থেকে সম্পূর্ণ ভিন্নরূপী। আমি যতটুকু জানি সে অনেক দয়ালু এবং ন্যায়পরায়ণ। পাইথন এক শয়তানি হাসিতে বলল, ক্ষমতা চিরস্থায়ী করতে হলে ন্যায়পরায়ণতার কোনো স্থান নেই। যে রাজা যত নিষ্ঠুর সে রাজা তত বেশি ক্ষমতাশীল। নতুন রানীর ক্ষমতা চিরস্থায়ী করতে হলে আমাদের সাথে চুক্তি করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজা দিমিত্রি বলল, এই কথাটাই নতুন রানীকে বোঝাতে হবে পাইথন। তুমি এখনই রওনা হয়ে যাও মারিদ রাজ্যের উদ্দেশ্যে। আশা করি তুমি সুখবর নিয়ে ফিরবে। পাইথন মাথা ঝাঁকিয়ে কুর্নিশ করে বলল, আমি আপনাকে হতাশ করব না রাজা। এই বলে পাইথন রাজদরবার থেকে বের হতে লাগল। রাজার ব্যক্তিগত সহকারী আব্রাহাম পাইথনকে থামিয়ে বলল, রাজা তোমাকে দায়িত্ব দিল, তোমার উপর আমার ভরসা নেই, তবে আশা করি তুমি আমাকে ভুল প্রমাণিত করবে। পাইথন চোখ টিপ মেরে আব্রাহামের পরনে থাকা নীল রঙের ধুতিটা টান দিয়ে খুলে ফেলল। আব্রাহাম কোনো মতে নিজের ইজ্জতে হাত দিয়ে ঢেকে বলল, এটা কি ধরনের মজা? পাইথন বলল, তোমার ধুতির রং আমার পছন্দ হয়নি, তাই খুলে দিলাম। প্রার্থনা করো তুমি যেন আমার অপছন্দের তালিকায় না আসো, তাহলে তোমাকেও মাঝখান থেকে খুলে ফেলবো। আমার কাছে ঠ্যাং দেওয়া বন্ধ করো সময় থাকতে। এই বলে পাইথন চলে গেল। দূর থেকে রাজা দিমিত্রি সিংহাসনে বসে এই কাণ্ড দেখে মুচকি হাসল। পাইথন প্রাসাদের বাইরে গিয়ে দেখল ডালিয়া দাঁড়িয়ে আছে। ডালিয়া হলো পাইথনের একমাত্র কাছের মানুষ। ডালিয়া পাইথনকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু পাইথনের একটা সমস্যা হলো সে কাউকে বিশ্বাস করতে পারে না।
ছোটবেলায় যখন এক যুদ্ধে তার বাবা মা মারা যায়, তখন তার মা তাকে ফেলে অন্য কারোর সাথে চলে যায়। তার কথা একবারের জন্য চিন্তা করেনি। রাজা দিমিত্রি তাকে নিজের ছেলের মতো বড় করেছে, তাই সে রাজা ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। ডালিয়াকে তারও ভালো লাগে, কিন্তু ওই ছোটবেলায় জন্ম নেওয়া সবার প্রতি অবিশ্বাস, তার ভালোবাসার প্রতি ঘৃণা বারবার তাকে ডালিয়া থেকে দূরে রাখে। পাইথন ডালিয়াকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন ডালিয়া বলল, নতুন দায়িত্ব দিয়েছে রাজা, তাই না? পাইথন মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। পেছন থেকে ডালিয়া গিয়ে তার হাত ধরে ফেলল এবং বলল, সবাইকে তোমার মায়ের মতো নিষ্ঠুর মনে করো না। ভালোবাসা আর বিশ্বাস ছাড়া এই রাজ্য কবেই ধ্বংস হয়ে যেত। পাইথন বলল, আমি বিশ্বাসকেও ভয় পাই না আর ভালোবাসা থেকেও পালাচ্ছি না। আমি ভয় পাই মায়ে জড়াতে, কারণ একবার কারোর মায়ে জড়িয়ে গেলে তার শেষ পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই না। ছোটবেলা থেকে অবহেলা পেয়ে পেয়ে আমি নিজেকে একটা জীবন্ত পাথরে পরিণত করেছি, তাই আমার থেকে দূরে থাকো। আমার বাবার একটা কথা আমি সবসময় মনে রেখেছি। বাবা বলতো, তুমি সবার দ্বারা কষ্ট পাও, কিন্তু খেয়াল রেখো তোমার দ্বারা যেন কোনো নিষ্পাপ কেউ কষ্ট না পায়। ডালিয়া চোখে পানি টলমল করছে। পাইথন ডালিয়ার চোখ মুছে দিয়ে বলল, তুমিও ফুলের মতো নিষ্পাপ। আমার জন্য কষ্ট না পেয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজাও। এই বলে পাইথন চলে আসলো। ডালিয়া এক বুক কষ্ট নিয়ে পাইথনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। পাইথন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। পেছন থেকে আব্রাহাম এসে বলল, তোমাকে কতবার বুঝিয়েছি ওর মনে বলতে কিছু নেই, ওর জন্য এই দামি অশ্রু নষ্ট করো না ডালিয়া। ডালিয়া চুপ করে রইল। আব্রাহাম ডালিয়ার কাঁধে হাত দিয়ে বলল, আমি তো আছি, তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারো। ডালিয়া রেগে আব্রাহামকে ঠাস করে একটা চর বসিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল। আব্রাহাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে বলল, কেউ দেখেনি তো? দেখে আমরা দেখতে পাই, তাই বা ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটা শুনশান নীরব এলাকায় পৌঁছেছে। সামনে একটা কুড়েঘরের মতো ছাউনি, তাই বা পাখির ডাকের মতো আওয়াজ বের করলো মুখ দিয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসলো। বৃদ্ধার চেহারায় মাংস যেন খুলে পড়ে যাবে, চোখ দুটো একদম বিড়ালের মতো গোল গোল। লাঠিতে ভর দিয়ে তাইবার সামনে এসে দাঁড়ালো। লাঠির মাথায় একটা মানুষের মাথার খুলি। তাইবা বলল, কাজ কত দূর এগিয়েছে বুড়ি? বৃদ্ধ চাপা গলায় ভয়ঙ্করভাবে বলল, আরও 30 জন সুস্থ যুবকের মাথাবিহীন শরীর রাখবে। এতে করে একটু তো দেরি লাগবে, কিন্তু তোমার পরিকল্পনা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাইবা বলল, তুমি তোমার কাজ চালিয়ে যাও, সময় মতো 30 জন যুবকের শরীর পেয়ে যাবে তুমি। যদি কোনো ভুল হয় তাহলে মনে রেখো সবার আগে তোমার মাথা যাবে। বৃদ্ধা অদ্ভুতভাবে হাসতে হাসতে আবার ছাউনির তলায় চলে গেল। ফারিস্তা ফিরে এসেছে মারিদ রাজ্যে। এসে জানতে চাইল তাইবা কোথায়, কিন্তু কেউ তাইবার খোঁজ দিতে পারল না। এর মাঝে একজন বলল, মহামান্য রানী, তাইবাকে দেখেছি জঙ্গলের মধ্য দিয়ে যেতে। ফারিস্তা একটু চিন্তিত করে নিজ জঙ্গলের দিকে ছুটে গেল। ফারিস্তা জানে ওই জঙ্গলে এক বৃদ্ধা ডাইনি থাকে। রাজদরবারে কাউকে একা পেলে সে তার ক্ষতি করার চেষ্টা করে, তাইবার ক্ষতি হতে পারে এই ভেবে ফারিস্তা তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে গেল। ফারিস্তার দেহরক্ষী দুজনও তার সাথে গেল। ফারিস্তা দূর থেকে দেখতে পেল তাইবা একটা বড় পাথরের কাছে দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে কিছু একটা করছে। ফারিস্তা তাইবার কাছে পৌঁছে সেখান থেকে আস্তে করে ডাক দিল, তাইবা। তাইবা চমকে পেছনে তাকিয়ে ফারিস্তাকে দেখে হেসে দিয়ে বলল, ফারিস্তা তুই এখানে? ফারিস্তা বলল, আগে বল তুই এখানে কি করছিস একা একা? তুই জানোস না এদিকে একা আসা নিষেধ? তাইবা নিজের হাত দেখিয়ে বলল, আর বলিস না, কাজ করার সময় হাতটা কেটে গিয়েছে, তাই ওষুধ লতা খুঁজতেই এখানে এসেছি। ফারিস্তা তাইবার হাত ধরে বলল, সাবধানে কাজ করতে পারিস না, আর এরপর থেকে জঙ্গলে আসলে প্রহরী নিয়ে আসবি, ভুলে একা আসবি না। তাইবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ফারিস্তা চলতে শুরু করলো, তাইবাও তার পেছনে পেছনে যেতে লাগলো। দৃশ্য চলে গেল একটু আগে। তাইবা যখন ফিরে আসছিল ডাইনির কাছ থেকে, তখন সে বুঝে গেল ফারিস্তা এদিকেই ছুটে আসছে। তাই তাড়াহুড়া করে একটা ধারালো পাথরের সাথে নিজের হাত অল্প একটু কেটে ফেলল এবং কিছু লতাপাতা সেই কাটা স্থানে চেপে ধরল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। তাইবা ফারিস্তার পেছনে অদ্ভুতভাবে হাসছে আর ভাবছে, এখন যে কি কোনো একটা বাহানা করে পৃথিবীতে যেতে হবে, 30 জন যুবকের শরীর লাগবে আমার। তাইবা বলল, ফারিস্তা আমি চিন্তা করেছি একবার পৃথিবীতে গিয়ে ঘুরে আসব, আসলে জিজাকে খুব দেখতে ইচ্ছা করছে। ফারিস্তা না থেমে হাঁটতে হাঁটতে বলল, এখন না তাইবা, শুনেছি ঘোল রাজ্য থেকে রাজা দিমিত্রি একজন দূত প্রেরণ করেছে, খুব তাড়াতাড়ি সে এখানে এসে পৌঁছাবে। তার আদর যত্নের কোনো যেন কমতি না থাকে। সে আমাদের মেহমান। তাইবা বলল, সে তো আমাদের শত্রু, তাকে বেশি মাথায় ওঠানো ঠিক হবে না। ফারিস্তা বলল, তার আমাদের শত্রু শুধু যুদ্ধের ময়দানে, সে আসছে চুক্তি সম্পর্কে কথা বলতে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিব, নিয়ম অনুযায়ী দূতেরা মেহমান হয়, তাই সে আমাদের মেহমান। তাইবা আর কিছু বলল না। একসাথে রাজদরবারে এসে হাজির হলো। দৃশ্য চলে এলো বর্তমানে পৃথিবীতে। একটা মেয়েকে দেখতে পাই প্রাইভেট ফার্মে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। মেয়েটার নাম জান্নাত। এসে বুঝতে পারলো এখানে শুধু ফর্মালিটির জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, চাকরি তো ওপর মহলে সুপারিশের কেউ একজন পেয়ে গিয়েছে। জান্নাতের ডাক পড়লো ইন্টারভিউ রুমে। সিবি জমা দিয়ে জান্নাত পায়ের উপর পা তুলে বসলো। এটা দেখে ইন্টারভিউয়ার একটু রেগে বলল, বিহেভ ইয়োরসেলফ, এটা কি ধরনের অভদ্রতা? জান্নাত বলল, সিবি জমা দেওয়া অভদ্রতা নাকি?
ইন্টারভিউর বলল, আমি আপনার বসার কথা বলেছি, আপনি পা নামিয়ে বসুন। জান্নাত বলল, আপনার ইন্টারভিউ ফর্মে কোথাও লেখা নেই কিভাবে বসতে হবে। আমি এভাবে বসে কমফোর্ট ফিল করি, তাই এভাবেই বসেছি। আপনার কাজ ইন্টারভিউ না, আমার বসার স্টাইল ঠিক করা না। ইন্টারভিউ রেগে বলল, গেট আউট ফ্রম হিয়ার, আমাদের অফিসে কোনো বেয়াদবের চাকরি নেই। জান্নাত আস্তে করে তার সিভিটা হাতে নিয়ে ইন্টারভিউয়ারের গলার টাই ধরে এক টানে টেবিলের উপর উঠিয়ে কলমটা তার চোখে ঢুকিয়ে দেওয়ার মতো করে সামনে নিয়ে বলল, চাকরি দেওয়ার নাম করে সব অসভ্যতা বন্ধ কর। মধ্যবিত্তদের ইমোশন নিয়ে আর কত খেলবি তোরা? আমরা পড়ালেখা শেষ করে একটা চাকরি পেয়ে পরিবারের কষ্ট দূর করার কথা চিন্তা করে একের পর এক ইন্টারভিউ দিতে দিতে স্যান্ডেলের তলা ক্ষয়ে ফেলি। আর তোরা টাকার বিনিময়ে আগেই কর্মী সিলেক্ট করে তারপর ফর্মালিটির জন্য ইন্টারভিউ নেওয়ার নাটক করস। ইচ্ছে তো করছে এই কলম দিয়ে তোর চোখ দুটো উগরে ফেলি, কিন্তু এখন এতটা হিংস্র হইনি আমি, তবে হয়ে যাব খুব তাড়াতাড়ি। এই বলে জান্নাত রেগে কলমটা তার হাতের মাঝে ঢুকিয়ে কটমট করতে করতে বেরিয়ে এলো। ইন্টারভিউয়ের মুখ চেপে চিৎকার করছে ব্যথায়। জান্নাত বের হয়ে বাকি যারা ছিল ইন্টারভিউ দিতে আসা তাদেরও বলে দিল, লাভ নেই ইন্টারভিউ দিয়ে, এখানে সব আগেই হয়ে গেছে। সেখান থেকে জান্নাত বাইরে এসে ঠান্ডা পানির বোতল কিনে চোখ মুখে পানি দিল। তারপর ঠান্ডা মাথা করার জন্য একটা গাছের তলায় গিয়ে সিভিটা রেখে তার উপর বসে পড়ল। পাশে এক কাপড় বসে আছে, মনে হচ্ছে তারা স্কুল ছাত্রছাত্রী হবে, বেশি হলে ক্লাস 10 স্টুডেন্ট, হয়তো ক্লাস ফাঁকিতে এখানে সে পীড়িত করছে। এগুলো দেখলে আরো বেশি মেজাজ খারাপ হয়। আমাদের সমাজে বাল্য বিবাহকে যেমন ঘৃণার চোখে দেখা হয়, দেশের আইনে যেমন এটা কঠোর অপরাধ, তেমন বাল্য প্রেমকেও যদি দেখা হতো তাহলে আমাদের সমাজটা এভাবে নষ্ট হতো না। সস্তা আবেগের বশে এসে নষ্ট হচ্ছে হাজারো ছেলেমেয়ের জীবন, বিশেষ করে মেয়েরা। না জানি কত মেয়ের কাপড় খোলা হয় এই একটা কথা বলে, বেবি আমি তো বিয়ে শুধু তোমাকেই করব। আর মেয়েরাও বিশ্বাস করে ভালোবাসার প্রমাণ দেওয়ার নাম করে তাদের সর্বস্ব বিলিয়ে দেয়। এসব ভেবে জান্নাত উঠে চলে যাবে এমন সময় কাপলদের মাঝে ছেলেটা তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলল, বেবি জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। জান্নাত মুচকি এসে আবার বসে পড়ল আর ভাবল, লাভ এট ফার্স্ট সাইট বলতে কিছুই নেই। এই বাক্যটা আবিষ্কার হয়েছে আমাদের বোকা বানানোর জন্য। প্রথম দেখাতে যেটা হয় সেটা কখনো ভালোবাসা হতে পারে না, সেটা আকর্ষণ। এরপর কাপলদের মাঝে ছেলেটা আবার বলল, বেবি আমি যদি তোমার হাতে কিস করি তাহলে তুমি কি ভাববে? মেয়েটা কিছু না বলে একটু লজ্জা পেল। এটা দেখে জান্নাত মন মনে ভেঙিয়ে বলল, হাতে কিস করলে কি ভাববে? এটাই ভাববে যে গাধার বাচ্চা চাইলে পুরো থাইল্যান্ড ঘুরতে পারতো। কিন্তু এয়ারপোর্ট থেকেই ফিরে গেছে। জান্নাত উঠে নিজের সিভিটা হাতে নিয়ে ছেলে মেয়ে দুজনের মাথায় বাড়ি দিয়ে বলল, তোদের বাবা মার নাম্বার দে, ক্লাস ফাঁকিতে এখানে এসে আলগা পিরিত করতেছিস তাই না? দুজনে ভয় পেয়ে সেখান থেকে কোনো মতে দৌড়ে পালিয়ে গেল। জান্নাত পেছন থেকে চিৎকার করে বলল, আর যদি কোনোদিন দেখেছি তোদের তাহলে সোজা থানায় নিয়ে যাব, ডাডি ননসেন্সগুলো। পেছন থেকে একটা বাচ্চা মেয়ে এসে জান্নাতের জামা টান দিয়ে বলল, আন্টি আপনি তো রেগে আছেন কেন? জান্নাত বাচ্চাদের অনেক ভালোবাসে, তাই হাঁটু ঘিরে বসে তার মাথায় হাত দিয়ে বলল, আর বলো না, আশেপাশে কাহিনী দেখলে না রেগে থাকতে পারি না। তোমার নাম কি? এখানে কার সাথে এসেছো? বাচ্চাটা বলল, আমার নাম জিজা, আমার বাবার সাথে এখানে এসেছি। জান্নাত বলল, তুমি যেমন কিউট তোমার নামটা অনেক কিউট। আমার বাবা কোথায়? একা একা ঘুরছো কেন? হারিয়ে যাবে তো। জিজা বলল, আমি হারাবো কেন? আমার বাবা হারিয়ে গেছে, কখন থেকে তাকে দেখছি না। জান্নাত বলল, মামুনি তোমার বাবা হারায়নি, তুমি হারিয়েছো, তোমার বাবা হয়তো তোমাকে খুঁজছে। জিজা বলল, আপনার সামনে কি আছে? জান্নাত বলল, তুমি। জিজা বলল, আমার বাবাকে দেখেছেন? জান্নাত বলল, না। জিজা বলল, তাহলে হারিয়েছে কে? জান্নাত একটু ভেবে বলল, তোমার বাবা। জিজা বলল, এই তো বুঝেছেন, আমার বাবাকে খুঁজতে সাহায্য করুন প্লিজ আন্টি। জান্নাত বলল, আমি কিভাবে খুঁজবো? আমি তো এর আগে তোমার বাবাকে কখনো দেখিনি, চিনব কিভাবে? জিজা বলল, দেখতে বন মানুষের মতো, লম্বার ওপর খাটো, ফর্সার ওপর কালো, মাথায় চাপদারি, এমন কাউকে দেখলেই বুঝবেন সে আমার বাবা। জান্নাত হাসতে হাসতে বলল, এত পাকা পাকা কথা কোথায় শিখেছ? তবে মনে হচ্ছে তোমার বাবাকে এখানে খুঁজলে পাবে না, চিড়িয়াখানায় গেলে পাবে। জিজা খটখট করে হেসে দিল। জান্নাত আর জিজা এক জায়গায় গিয়ে বসলো। জিজাকে আইসক্রিম কিনে দিল। দুজন আইসক্রিম খেতে খেতে গল্প করতে লাগলো হেসে হেসে। খুব অল্প সময় দুজন ভালো বন্ধু হয়ে গেল। কিছুক্ষণ পর হন্ততন্ত হয়ে তালিফ আসলো। জিজাকে খুঁজতে খুঁজতে বেচারা একদম ঘেমে একাকার। হাঁপাতে হাঁপাতে বলল, জিজা তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি অফিসের ফ্যামিলি কেয়ার এরিয়া থেকে বের হবে না? আমাকে না বলে তুমি বাইরে আসলে কেন? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? এটা কে? তোমাকে না বলেছ অপরিচিত কারোর দেয়া কিছু খাবে না, তুমি আইসক্রিম খাচ্ছ কেন? জান্নাত ফিসফিস করে জিজার কানে বলল, এটা কি সেই বন মানুষ? জিজা মাথা নেড়ে বলল, হ্যাঁ। তালিফ শুনে ফেলল আর বলল, বন মানুষ? কে বন মানুষ? জিজা বলল, আজকে মনে হয় আয়না দেখতে ভুলে গেছো। জান্নাত ফিক করে এসে দিল। তালিফ ধমক দিয়ে বলল, হয়েছে, এখন চলো। আর আমাকে এই হয়রানি করার জন্য তোমার মায়ের কাছে জানাতে হবে, দিনে তুমি বেশি দুষ্ট হয়ে যাচ্ছ। জিজা জান্নাতকে বিদায় দিয়ে বলল, তোমার সাথে আবার দেখা হবে আন্টি, বন মানুষটা খেপে যাচ্ছে, এখন যেতে হবে। জান্নাত জিজার গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে মামুনি, আর এভাবে বাবাকে না বলে বের হবে না, ঠিক আছে? তালিফ জিজাকে কাঁধে নিয়ে চলে গেল। জিজা তালিফের চুল ধরে টেনে ধরলো। তালিফ বলল, চুল ছাড়, পরীর মেয়ে পেতনি, ব্যথা পাচ্ছি তো। জিজা বলল, তাহলে বল মার কাছে আমার নামে বিচার দিবি না? তালিফ বলল, দিব, 100 বার দিব।
যে আরও জ্বলে চুল টেনে ধরল। আমি তোর মস্তক খাবো তালিফ। জান্নাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে, একটু মুচকে এসে বলল, আমার যে কবে আমার একটা হবে, তার আগেই তো আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমাকে বিয়ে করবে কে? দৃশ্য ফিরে গেল মারিদ রাজ্যে। পাইথনে সে হাজির হয়েছে রাজদরবারে। ফারিস্তায় সিংহাসনে বসে আছে মুকুট মাথায় দিয়ে। অন্যান্য রাজ সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। তাইবা পাইথনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পাইথন এটা খেয়াল করলো। ফারিস্তা বলল, স্বাগতম রাজা দিমিত্রির প্রতিনিধি। আমি শুনছি। পাইথন একটু হেসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, ধন্যবাদ মহামান্য রানী, আমার নাম পাইথন। আমি ঘোল। ফারিস্তা তাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে তুমিই পাইথন যে আমার স্বামীকে হুমকি দিয়েছ? পাইথন বলল, আপনি দেখছি আমাকে চিনেন, তাহলে আর পরিচয় দিয়ে লাভ কি? সরাসরি আসল কথায় আসি। ফারিস্তা কিছু না বলে মাথা নাড়ালো। পাইথন বলা শুরু করলো, মারিদ রাজ্যর প্রাক্তন রানী সিলভিয়ার সাথে ঘোল রাজ্যের একটা চুক্তি ছিল। সেটা হলো লিজিব গাছ। এই গাছ শুধুমাত্র মারিদদের মাটিতেই হয়ে থাকে। রানী সিলভিয়া প্রচুর অর্থের বিনিময়ে এই গাছ আমাদের রাজার কাছে বিক্রি করত। এর বিনিময়ে রাজা দিমিত্রি মারিদ রাজ্যকে অর্থের সাথে সাথে বিভিন্ন যুদ্ধে সৈন্য দিয়ে সহযোগিতা করার অঙ্গীকার করেছিলেন। রানী সিলভিয়াকে আমাদের রাজাই অর্থ এবং ক্ষমতা দিয়ে শক্তিশালী করেছিল। এখন রাজা দিমিত্রি চাই সেই চুক্তি যেন বহাল থাকে। আশা করি আপনি রাজা দিমিত্রির সাথে বিরোধে জড়াবেন না। ফারিস্তা সব শুনে বলল, লিজিব গাছ দিয়ে ঘোল জিনরা কি করে? এটা কেন তাদের কাছে এত গুরুত্বপূর্ণ? পাইথন বলল, সেটা আপনার দেখার বিষয় না। রানী সিলভিয়াও এই বিষয়ে কখনো প্রশ্ন করার সাহস পায়নি। সে লিজিব গাছ দিয়ে দিয়েছে, ক্ষমতা নিয়েছে। আপনি এর বেশি জানার চেষ্টা করবেন না। ফারিস্তা সিংহাসন থেকে উঠে তেড়ে এসে পাইথনের নাক বরাবর একটা মেরে একদম প্রাসাদের শেষ মাথায় নিয়ে ফেলল। পাইথনের সাথে আসা ঘোল সৈন্যরা তাদের তরবারি বের করতে নিলেই পাইথন হাতের ইশারায় নিষেধ করল। পাইথন উঠে ফারিস্তার সামনে এসে বলল, দূতের গায়ে হাত তোলা চরম অপরাধ। মনে হয় আপনি সে সম্পর্কে এখনো জানেন না। ফারিস্তা পাইথনের জামার কলার ধরে বলল, রানীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা যদি কারো জানা না থাকে, তাহলে রানীর দায়িত্ব তাকে সেটা শিখিয়ে দেয়া। লিজিব গাছ শুধু আমাদের মাটিতেই জন্মায়। আমি আমাদের সম্পদ কারো কাছে বিক্রি করব না। আর আমি জানি লিজিব গাছ দিয়ে ঘোলরা কি করে। একটা গাছের রস থেকে কয়েক হাজার হিংস্র সৈন্য তৈরি করা হয়। এই গাছের রস দিয়ে সাধারণ সৈন্যদের হিংস্র পশুতে পরিণত করা হয়। তাদের না থাকে মৃত্যুর ভয়, আর না তার অনুভব করে কোনো ব্যথা। তবে অবাক হয়ে বলল, তাহলে মারিদ রাজ্য কেন তার সৈন্যরা এটা তারা শক্তিশালী তৈরি করছে না? রাজা দিমিত্রির উপায়ে এত শক্তিশালী হয়েছে তাহলে? ফারিস্তা বলল, লিজিব গাছ কেটে ফেলা মানে ধীরে ধীরে মারিদ গ্রহ ধ্বংসের পথে নিয়ে যাওয়া। মারিদ গ্রহ টিকে আছে এই লিজিব গাছের শিকড়ের সাথে। রানী সিলভিয়ার লোভের জন্য মারিদ গ্রহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছে। সে তার রাজ্য সাধারণ জিনদের কথা চিন্তা করত না। এখন রাজা দিমিত্রি চায় আমিও তার কাছে লিজিব গাছ বিক্রি করে আমার রাজ্যকে ধ্বংস করে দেই। আমি এটা কোনোদিন হতে দিব না। পাইথন বলল, আরেকবার ভেবে দেখেন রানী ফারিস্তা, সাধারণ জিনদের কথা চিন্তা না করে আপনার উচিত নিজের কথা চিন্তা করা। আমি কয়েকদিন থাকবো আপনাদের প্রাসাদে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ফারিস্তা তার নিজের সিংহাসনে গিয়ে বসে ভারী কণ্ঠে ঘোষণা দিল, পাইথন, রাজা দিমিত্রিকে গিয়ে বলে দিও আমি তার সাথে কোনো চুক্তি করব না। তুমি চাইলে আমার এখানে মেহমান হয়ে থাকতে পারো, তোমার আদর যত্নে কোনো ত্রুটি হবে না, কিন্তু আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না, মনে রেখো। পাইথন আর কিছু না বলে তার সৈন্যদের নিয়ে সোজা বের হয়ে গেল। পাইথন রাজপ্রাসাদ থেকে বের হয়ে মেহমানখানে এসে রাগে গজগজ করতে লাগলো। টেবিলের ওপর থাকা পানপাত্র গুলো ছুঁড়ে ফেলে দিয়ে দাঁত কটমট করে বলতে লাগলো, সে নিজেকে কি ভাবে? মাত্র কয়েক হাজার সৈন্য রানী হয়ে লক্ষ লক্ষ ঘোলদের সাথে বিরোধিতা করার সাহস পায় কিভাবে? এমনকি আমার গায়ে হাত তুলল সে। আমি তার অহংকার আর হাত দুটোই ভেঙে দিব। এর মাঝে এই দরজায় কেউ কড়া নাড়লে পাইথন রেগে বলল, আমি একা থাকতে চাই, আমাকে কেউ বিরক্ত করবেন না। বাইরে থেকে তার সৈন্যদল বলল, পাইথন, তোমার সাথে কেউ দেখা করতে চাই। পাইথন একটু কৌতূহল হয়ে বলল, কে? তাকে আসতে দাও। দরজা খুলে দিলেও সেখানে তাইবা প্রবেশ করলো। পাইথন তাইবাকে দেখে চিনতে পেরে বলল, আপনি এখানে? তাইবা বলল, খুব রাগ হচ্ছে তাই না? রানী ফারিস্তার হাতে মার খেয়ে পাইথন একটু হেসে বলল, আপনার চোখে আমি রানীর জন্য ঘৃণা দেখছি, তাই আপনি এখানে এসেছেন আমার সাথে একত্রিত হয়ে রানীকে ফারিস্তাকে শায়েস্তা করতে, তাই না? তাইবা একটু হেসে বলল, ফারিস্তা আপনাদের সাথে এই চুক্তি কখনোই করবে না। তাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। সে একবার যেটা জেদ ধরে সেটা করেই ক্ষান্ত হয়। পাইথন বলল, আপনি তো রানীর সবচেয়ে কাছের সহচর, তাহলে তার প্রতি ঘৃণার কারণ কি? তাইবা বলল, সেটা আমি রানী হওয়ার পরই না হয় জানতে পারবেন। পাইথন আস্তে আস্তে বলল, আপনি রানী হতে চান? মনে করেন রাজা দিমিত্রি আপনাকে রানী হতে সাহায্য করবে? তাহলে রাজা দিমিত্রির কি লাভ হবে? তাইবা বলল, আমি রানী হলে সবার আগে চুক্তি বহাল রাখবো। ফারিস্তা রানী থাকাকালীন কখনোই চুক্তি হবে না। আমি কথা দিতে পারি, আমাকে রানী হতে সাহায্য করলে সবচেয়ে বেশি লাভ হবে রাজা দিমিত্রির। পাইথন বলল, কিন্তু আপনি রানী হওয়ার পর আপনার কথা রাখবেন, এটা কিভাবে নিশ্চিত হতে পারি? তাইবা বলল, আমি শুধু নিজের জন্য চিন্তা করি। লিজিব গাছের বিনিময়ে আমি চাই অর্থ আর ক্ষমতা। আমার গ্রহ ধ্বংস হয়ে গেলেও আমার কিছু আসে যায় না। পাইথন একটা শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে পরবর্তী রানী হওয়ার প্রস্তুতি নিয়ে নিন। আগামীকাল ফারিস্তার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইব। তারপর রাজা দিমিত্রির হুকুমে রানী ফারিস্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।
তাইবা বলল, রানী ফারিস্তা মরবে, গোলরা আক্রমণ করবে বাইরে থেকে, আর মারবো ভেতর থেকে। ফারিস্তার পরিবারের কাউকে ছাড়বো না, ওর চোখের সামনে আমি সবাইকে মারবো। পাইথন বলল, এই জন্যই বলি শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতক হয় কাছের মানুষ। আপনি সেই বিশ্বাসঘাতক যাকে রানী ফারিস্তা অন্ধের মতো বিশ্বাস করে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জিজার তালিফ বাসায় পৌঁছেছিল, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এক হ্যাংলা পাতলা চিকন লোককে সিগারেট খেতে দেখে জিজা দাঁড়িয়ে বলল, চিকন মানুষদের সিগারেট খেতে দেখলে মনে হয় রশিতে আগুন ধরে আছে। তালিফ তাকিয়ে হেসে বলল, এমন বলতে হয় না মা। জিজা বলল, তালিফ, আমি তোমার একটা সিক্রেট জানি। তালিফ ঘাবড়ে গিয়ে বলল, কি সিক্রেট জানো? জিজা বলল, তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও, তাই না? তালিফ থতমত খেয়ে তোতলানোর কণ্ঠে বলল, কে বলেছে এসব? আমি খাই না। জিজা বলল, তুমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। এবার ভাবছো মা শুনলে তোমার হাড়গোড় কিভাবে ধৈঞ্চার মতো ভাঙবে, তাই না? তালিফ এবার হাত জোর করে বলল, আমার লক্ষ্মী মা, এসব কথা মাকে বলো না। আমি তো সবসময় খাই না, মাঝে মাঝে মাগনা পেলে টান মারি। জিজা বলল, সরো এখান থেকে, এসব আর খাওয়া চলবে না। আর একদিন যদি আমার চোখে পড়ে তাহলে তোমার হাড্ডি আর আমার বিচার মায়ের কাছে। তালিফ বলল, সিগারেট খেলে কি হয় এমন? জিজা বলল, তুমি জানো না সিগারেট ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়? তালিফ বিড়বিড় করে বলল, আমার কোনো তাড়াহুড়া নেই, আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে যেতে চাই। জিজা চোখ রাঙিয়ে বলল, কি বললে? তালিফ বলল, না কিছু না, আর কোনোদিনও সিগারেট খাবো না। আমার দাদির কিরা। ওপর থেকে তালিফের দাদি বলল, হতচ্ছাড়া, এখন তো আমি মরে গেছি, আমার আর কতবার মারবি কিরা কাইটটা? হাঁটতে হাঁটতে দুজন সেই কবরস্থানের কাছাকাছি চলে আসলো। জিজা বলল, কি বলেছিল মনে আছে তো? কবরস্থানের আশেপাশে ঘুলজিন থাকে। তালিফ বলল, সত্যি নাকি মজা করছো? জিজা বলল, আমি কখনো মিছে কথা বলি না তোমাকে। তালিফ বলল, না, তুমি যে আমার সাইন নকল করে নিজের মার্কশিটেও সাইন করে স্কুলে জমা দাও সেটা আমি জানি তো। পুরো স্কুল ছড়িয়ে দিয়েছ তোমার মা আমাকে মারে, আমি নাকি তোমার মায়ের ভয়ে খাটের তলায় লুকিয়ে থাকি। বিয়ের আগে তোমার মায়ের হাতে কতগুলো থাপ্পড় খেয়েছি, সব ভাইরাল করে দিছো। তোমার স্কুলের ম্যাডামরা আমাকে দেখলে মুচকে মুচকে হাসে, এমনকি আমি রাতের বেলা নাক ডাকি সেই খবর তোমার স্কুলের বাচ্চারা জানে। এখন বেজ্জতিও লজ্জা পায় আমাকে দেখে। জিজা আর চোখে তাকিয়ে বলল, তার মানে তুমি আমার স্কুলের ম্যাডামদের দিকে তাকাও? এবার মা আসুক, সব বলবো মাকে। তালিফ বলল, এটা আমি কখন বললাম? আমি তোমার ম্যাডামদের দিকে কখন তাকালাম? জিজা বলল, ওই যে আমার ম্যাডামরা তোমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, তুমি তাদের দিকে না তাকালে কিভাবে বুঝলে সেটা? তালিফ জিব্বায় কামড় দিয়ে বলল, এই রে, মরেছি এবার। চেঞ্জ দ্য টপিক। আচ্ছা জানো সেদিন কি হয়েছিল? যে বলল, না বললে কিভাবে জানবো? তালিফ বলল, তাই তো, শোনো। সেদিন তোমার কথা মতো আমি জানাজা দিতে গেলাম, তখন আসার সময় ঘুলজিন আমার সামনে পড়েছিল। জিজা আতকে উঠে বলল, সেদিন কেন আমাকে বলনি? সে কেন দেখা দিয়েছিল তোমাকে? কি বলেছিল? তালিফ বলল, তোমার মায়ের সাথে তাদের রাজাদের কোনো ঝামেলা চলছে হয়তো, তাই সে আমাকে হুমকি দিয়েছে কলার চেপে ধরে। জিজা থমকে দাঁড়ালো এবং ঘাড় কাত করে তালিফের দিকে তাকিয়ে বলল, সে তোমার কলার ধরেছে? তুমি আমাকে সেটা এখন বলছো তালিফ? আমি তার হাত ঘুরিয়ে দিব, তার নাম বলো আমাকে। তালিফ দেখল জিজার চোখ সম্পূর্ণ নীলবর্ণ ধারণ করেছে। এটা তখনই হয় যখন জিজা প্রচণ্ড রেগে যায়। তালিফ জিজাকে শান্ত করে বলল, তুমি রাগ করো না, এই বিষয়টা তোমার মা সামলে নিবে। তখনই কবরস্থানের ভেতর থেকে খচখচ শব্দ আসলো, মনে হচ্ছে কেউ নতুন কাপড় পরে হেঁটে যাচ্ছে। তালিফ একটু ভয় পেয়ে সেদিকে তাকালো। সত্যি সত্যি নতুন কাফনে মোড়ানো একটা অবয়ব লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছে। জিজা উচ্চস্বরে ডাক দিল, তুমি কি তালিফকে হুমকি দিয়েছিলে সেদিন? তালিফ বলল, জিজা কি করছো তুমি? আমাদের এখান থেকে তাড়াতাড়ি যাওয়া উচিত, কোনো ঝামেলা জড়ানো যাবে না, মায়ের করা নিষেধ আছে। এর মাঝে তালিফ লক্ষ্য করলো কবর থেকে এক এক করে সাদা কাফনে মোড়ানো অবয়ব উঠে ধীরে ধীরে এসে জড়ো হচ্ছে এক জায়গায়। জিজা বলল, তারা আমাদের যেতে দিবে না তালিফ, তুমি আমার পেছনে থাকো। তালিফ বলল, না জিজা, চলো এখান থেকে। জিজা অগ্নিঝরা দৃষ্টিতে তালিফের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, বলেছেন আমার পেছনে থাকতে? তালিফ জিজার ধমক খেয়ে একদম চুপসে গেল। কবরস্থান থেকে সাদা অবয়বগুলো বের হয়ে জিজার সামনে এসে দাঁড়ালো। জিজা বলল, আমি জানি তোমরা কারা, তোমাদের ঝামেলা আমার মায়ের সাথে, তাই শুধু একবার বলবো আমাদের পথ থেকে সরে যাও। সাদা অবয়বগুলো হাসতে হাসতে বলল, দেখো এই পিচ্চি রাজকুমারী আমাকে হুমকি দিচ্ছে। পাইথনের আদেশ আছে তোমাদের বাবা মেয়েকে আটকে রাখতে। আমরা কোনো ঝামেলা করব না, তোমরা দুজন আমাদের সাথে আসো ভালোই ভালোই। তালিফ বলল, জিজা তুমি না তার নাম জানতে চেয়েছিলে? যে আমার কলার ধরে হুমকি দিয়েছিল তার নাম ছিল পাইথন। জিজা বলল, তাহলে এখানে সে না এসে তার চালাপালাদের পাঠিয়েছে। তোমাদের সবাইকে মেরে শুধু একজনকে ছেড়ে দিব, যাতে পাইথনকে গিয়ে বলতে পারে জিজার বাবার কলার ধরে সে অনেক বড় ভুল করেছে। এটা শুনে তারা আবার হাসতে লাগলো। একজন হাসতে হাসতে এগিয়ে এসে জিজার সামনে দাঁড়িয়ে বলল, অনেক হয়েছে পিচ্চির পাকা হুমকি, এবার চলো আমাদের সাথে, জোর করতে বাধ্য করো না। বলতে না বলতে জিজা তার চোখ থেকে উত্তপ্ত নীল রোশনি ছেড়ে সামনে থাকা তাকে একদম ছাই করে ফেলল। এটা দেখে অন্যগুলো কেঁপে উঠল। তালিফ জিজার এই শক্তিটা সম্পর্কে জানতো না, তাই সেও হা করে তাকিয়ে রইল। জিজা বলল, এবার দেখো তোমাদের মাঝে কে বাঁচতে চাও? সবাই একসাথে বলে উঠল, আমরা সবাই বাঁচতে চাই রাজকুমারী। জিজা বলল, তা তো হবে না, তাহলে আমি সিদ্ধান্ত নিব কে বাঁচবে আর কে মরবে। এই বলে জিজা হুঙ্কার ছেড়ে তাদের একজনকে মাটির চুলায় ছায়ের মতো উড়িয়ে দিতে লাগলো। তারা পালানোর চেষ্টা করেও পারল না। সবশেষে একজনকে আধমরা করে তার বুকের উপর পা রেখে বলল,
তোমার ভাগ্যটা কত ভালো, বাসায় গিয়ে মিলাদ পরিয়ে দিও জানের সাদকা হিসেবে। পাইথনকে গিয়ে বলবে আমার বাবার কলার ধরার জন্য আমি তার গর্দান নিয়ে নিব একদিন। এই বলে জিজা তাকে ছেড়ে দিল। তালিফ এখনো হা হয়ে তাকিয়ে আছে। জিজা নিজেকে স্বাভাবিক করে তালিফের কাছে এসে বলল, তোমার জন্য আমি দুনিয়া জ্বালিয়ে দিতে পারি তালিফ। তালিফ একটু হাঁটু গেড়ে বসে অশ্রুসিক্ত নয়নে জিজার গালে হাত দিয়ে এক টানে বুকে জড়িয়ে নিল। জিজাও তালিফকে জড়িয়ে ধরল। জিজা তালিফকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, তবুও সবসময় তালিফের সাথে ঝগড়া করতে থাকে। এদিকে জান্নাত বাসায় ফিরে ফ্রেশ হয়ে তার বৃদ্ধ মাকে খাবার খাইয়ে নিজে এসে শুয়ে পড়ল। জান্নাতের মা প্রায় অনেকদিন ধরেই শয্যাশায়ী বয়সের কারণে। জান্নাতের বালিশের পাশ থেকে একটা মানুষের মাথার খুলি বের করে সেটাতে চুমু খেয়ে বলল, আজকেও চাকরিটা হলো না বাবা, জানি না এভাবে আর কতদিন চলবে। মায়ের সামান্য কিছু পেনশনের টাকায় আমাদের দিনগুলো খুব কষ্টে পার হচ্ছে। তুমি বেঁচে থাকলে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না। কেন চলে গেলে তুমি? এত কিসের তাড়া ছিল? আমি কি তোমাকে খুব বেশি জ্বালাতাম বাবা? জান্নাত একা একা কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গিয়েছে বলতে পারে না। এই মাথার খুলিটা তার বাবার। এটা আগলে রেখে এত বছর যাবৎ বাবার সাথে কথা বলে। আমরা দেখতে পাই জান্নাত ঘুমিয়ে যাওয়ার পর একটা অবয়ব ঘরের কোণে থেকে এসে তার মাথার কাছে বসলো। এক দৃষ্টিতে জান্নাতের মুখের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তারপর জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা জান্নাত, আমার অনেক ইচ্ছা আসিল তোগুলোকে থাইক্কা যাওয়ার, কিন্তু তাকদিরের জন্য অন্য কিছু আসিল। আজকে তুই অনেক ডাঙ্গর হইছস, লেখাপড়া শেষ কইরা এখন চাকরির লইগে দৌড়াদৌড়ি করতাছস। আজকে যদি আমি বাইসা থাকতাম তাহলে তোরে এত কষ্ট দিতাম না রে মা, তোর একটা রাজপুত্র চাইয়া বিয়া দিতাম। আমার তুই মুক্তি দে মা, আমার মাথার খুলিটা দাফন কইরা দে। এই মাথার খুলির লাইগে আমি যাইতে পারতেছি না, আমার আর আটকায় রাখিস না। এই বলে অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। জান্নাতের ঘুম ভেঙে গেল। জান্নাত উঠে বসে বুঝতে পারলো একটু আগেও কেউ এখানে ছিল। তার শরীরের গরম অনুভূতি এখনো ঘরে বিরাজমান। কে ছিল? জান্নাত কিছু বুঝতে না পেরে আবার ঘুমিয়ে গেল। দৃশ্য চলে গেল মারিদ রাজ্যে। পাইথন পরের দিন রাজদরবারে গেল ফারিস্তার চূড়ান্ত সিদ্ধান্ত শুনবার জন্য। পাইথন বলল, রানী ফারিস্তা, আমি ফিরে যাচ্ছি ঘুল রাজ্যে। আমি জানতে চাই আপনার সিদ্ধান্ত কি আগেরটাই আছে নাকি পরিবর্তন করেছেন? ফারিস্তা এবার সিদ্ধান্ত শোনানোর আগে বাকি বুজুর্গ রাজ সদস্যদের উদ্দেশ্যে বলল, আপনারা কি মনে করেন আমার কি করা উচিত? আপনারা আমার চেয়ে ভালো জানেন এই রাজ্য সম্পর্কে। লিজিব গাছের বিলুপ্তি হয়ে গেলে মারিদ রাজ্য কি কি ক্ষতির সম্মুখীন হবে সেটাও জানেন। তারা এক এক করে নিজেদের সিদ্ধান্ত জানালো সবাই। তাইবা এখানে ভালো সাজার জন্য ফারিস্তার পক্ষে নিল আর জানালো লিজিব গাছ কোনোভাবেই দেওয়া হবে না ঘুলদের। বেশিরভাগ রাজ সদস্য লিজিব গাছ বিক্রি না করার পক্ষে রায় দিল। গোটা কয়েক লোভী সদস্য লিজিব গাছ বিক্রি করার পক্ষে রায় দিল। ফারিস্তা সবার মতামত নিয়ে পাইথনকে বলল, এখন তুমি বুঝে গেছো আমার সিদ্ধান্ত কি? রাজা দিমিত্রিকে গিয়ে বলে দিও রানী ফারিস্তা বেঁচে থাকতে সে কোনোদিনও লিজিব গাছ পাবে না। তোমরা যুদ্ধ চাইলে যুদ্ধ করব, শান্তি চাইলেও যুদ্ধ করব। রানী ফারিস্তা কারোর গোলামি গ্রহণ করবেন না। পাইথন মুচকে এসে চোখের পলকে একটা ছুরি বের করে ছুরি মারল এক প্রহরীকে উদ্দেশ্য করে। ছুরিটা সোজা প্রহরীর বউকে গিয়ে বিদ্ধ হলো। সাথে সাথে সে মারা গেল। এতে করে বাকি প্রহরীরা তরবারি বের করে চিৎকার দিয়ে পাইথনের দিকে অগ্রসর হতে লাগলো। ফারিস্তা তাদের থামিয়ে দিল। পাইথন বলল, যুদ্ধের সূত্রপাত হলো এই মৃত্যু দিয়ে। এই বলে পাইথন তার সৈন্যদের নিয়ে চলে যাচ্ছিল। ফারিস্তা সিংহাসন থেকে উঠে বিদ্যুৎ বেগে গিয়ে পাইথনের এক সৈন্য দেহ থেকে মাথা আলাদা করে ফেলল। পুরো রাজদরবার নিস্তব্ধ। পাইথন রেগে হুঙ্কার ছেড়ে বলল, আপনার সাহস হয় কিভাবে ঘুল সৈন্যকে হত্যা করা? রানী ফারিস্তা পাইথনের একদম চোখের নিচে গিয়ে বলল, আমার পুরো শরীরটাই কলিজা। পাইথন রাজপ্রাসাদ থেকে রেগে আগুন হয়ে বের হয়ে গেল। ফারিস্তা একটু চিন্তিত হয়ে গিয়ে নিজের সিংহাসনে বসলো। তাইবা গিয়ে ফারিস্তার সামনে দাঁড়িয়ে বলল, ঘুলদের সাথে যুদ্ধে জড়ানো মানে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। কি করবো আমরা? ফারিস্তা তাইবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে উঠে চলে গেল। তাইবা ভাবতে লাগলো, ফারিস্তা নিশ্চয়ই পাগল হয়ে যায়নি। এটা ফারিস্তাও জানে ঘুলদের সাথে যুদ্ধ জড়ানো মানে মৃত্যু। তাহলে সে কিসের শক্তিতে ঘুলদের সাথে বিরোধে জড়ালো? নিশ্চয়ই ফারিস্তা আমাদের কাছ থেকে এমন কিছু লুকিয়েছে যা সম্পর্কে আমরা কিছু জানি না। ফারিস্তার শক্তির উৎস কোথায়? ফারিস্তা নিজের আরাম করার কক্ষে সে দরজা বন্ধ করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা দুজন প্রহরীকে বলে দিল কিছু সময়ের জন্য যেন কেউ বিরক্ত না করে। এরপর ধীরে ধীরে বই রাখার র্যাকের দিকে এগিয়ে গেল। লাল রঙের একটা বই টান দিতেই র্যাকটা সরে গিয়ে একটা দরজা খুলে দিল। ফারিস্তা সেই দরজা দিয়ে প্রবেশ করে একটা আবছা অন্ধকার কক্ষে গিয়ে গোল চক্রের মাঝখানে বসল। হঠাৎ চারিদিকে 4টি মোমবাতি জ্বলে উঠল। ফারিস্তা চোখ বন্ধ করে অদ্ভুত অঙ্গভঙ্গি করে মন্ত্র পড়তে লাগলো। সামনে থাকা কুণ্ডলিতে ধাপ করে নীল রঙের আগুন জ্বলে উঠতেই ফারিস্তার চোখ খুলে তাকালো। ফারিস্তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়বে। নীল আগুনের কুণ্ডলির সামনে একটা বিশাল আকৃতির ছায়ামূর্তির আবির্ভাব হলো। তার পুরো শরীরে মোটা মোটা শিকল পরিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। ফারিস্তাকে দেখে সে গর্জন করে ফারিস্তার দিকে তার ধারালো নখওয়ালা হাত বাড়ালো আক্রমণ করার জন্য। কিন্তু তার হাত ফারিস্তার কাছে পৌঁছানোর আগেই শিকলে টান পড়ে গেল। ফারিস্তা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, বৃথা চেষ্টা করো না নিকৃষ্ট রাক্ষস, তুমি কোনোদিনও আমার বন্দিখানা থেকে মুক্ত হতে পারবে না।
দেখা গেলে ছায়ামূর্তি সেই মুখটা সেলাই করো। তাই কথা না বলে হাত নাড়িয়ে কিছু একটা বলল রাগান্বিত ভঙ্গিতে। ফারিস্তা বলল, সে ঠিক আছে, তাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তোমার। তোমার মেয়ে তোমার মতোই শক্তিশালী হয়েছে, সে সময় হলে জানতে পারবে তার আসল পরিচয়। ছায়ামূর্তিটা আবার হাতের ইশারায় কিছু একটা বলল। ফারিস্তা বলল, আমাকে কি তোমার বোকা মনে হয়? তুমি তার নাম জানলে এখান থেকে তার মস্তিষ্ক পরিচালনা করতে পারবে। তার নাম আমি তোমাকে কখনো বলবো না, আর সে কোথায় আছে সেটাও তোমার জানার দরকার নেই। সে ভালো আছে এটা জেনে রেখো। ছায়ামূর্তিটা আবার নিজের মুখের দিকে ইশারা করে কিছু একটা বলল। ফারিস্তা একটু হেসে বলল, না, তোমার মুখের সেলাইও খোলা যাবে না। তুমি তাহলে সেই বিষাক্ত মন্ত্রটা উচ্চারণ করে আমার 12টা বাজাবে। বহু কষ্টে তোমাকে বন্দী করেছি। এবার ছায়ামূর্তিটা হতাশ হয়ে কিছু একটা ইশারা করলো। ফারিস্তা বলল, তোমাকে এখানে ডাকার কারণ হলো ঘোল রাজা দিমিত্রির সাথে আমি লিজিপ গাছ নিয়ে চুক্তি করিনি। তাকে সাফ জানিয়ে দিয়েছি চুক্তি না করার বিষয়টা। ছায়ামূর্তিটা হাতের ইশারায় কিছু বলল। ফারিস্তা বলল, হ্যাঁ, যুদ্ধ তো লাগবে কি, ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। তুমি রাজা দিমিত্রির সাথে বহুকাল ধরেছিলে, তার সম্পর্কে এমন কিছু বলো যেটা আমি জানি না। ছায়ামূর্তিটা হাতের ইশারায় কিছু বলল। ফারিস্তা বলল, তুমি বলবে, কারণ তোমার মেয়ে আমার কাছে আছে। তুমি নিশ্চয় চাও না তার কোনো ক্ষতি হোক। এবার ছায়ামূর্তিটা অনেকক্ষণ যাবৎ নিজের হাত নেড়ে নেড়ে কিছু একটা বলল। ফারিস্তা একটু মুচকে এসে বলল, তাহলে এই ব্যাপার, তুমি তোমার মেয়েকে এবারের মতো বাঁচিয়ে নিলে। আবার যদি কিছু জানতে চাই তাহলে কোনো প্রশ্ন না করে সোজাসাপটা বলে দিবে, বারবার দ্বিতীয় সুযোগ দিব না আমি। এই বলে ফারিস্তা ফু দিয়ে নিজের সামনে থাকা আগুনের কুণ্ডলি নিভিয়ে দিল। সাথে সাথে ছায়ামূর্তিটা গায়েব হয়ে গেল। ফারিস্তা সেই আবছা অন্ধকারে কক্ষ থেকে বের হয়ে আবার গোপন দরজাটা বন্ধ করে দিল, আর মনে মনে বলতে লাগলো, বলদ রাক্ষস, আমি জিজার ক্ষতি করতে পারি এটা সে বিশ্বাস করে নিয়েছে। জিজার আসল বাবা সে হলেও বর্তমানে আমি তার মা। পাইথন তার নিজের রাজ্যে ফিরে এসে সোজা রাজা দিমিত্রির সাথে দেখা করে সব খুলে বলল মারিদ রাজ্যে যা যা হয়েছে। রাজা দিমিত্রি সব শুনে ক্রোধে ফেটে পড়ল। সামান্য একজন রানী হয়ে আমার বিরুদ্ধে যাওয়ার সাহস হয় কি করে তার? পাইথন বলল, তার পুরো শরীরটাই কলিজা। রাজা দিমিত্রি পাইথনের দিকে চোখ বড় বড় করে তাকালো। পাইথন বলল, এটা আমি বলছি না, সে নিজে আমাকে বলেছে। আপনি অনুমতি দিলে তার কলিজা বের করে এনে আপনার দুপুরের খাবার হিসেবে পরিবেশন করব। রাজা দিমিত্রি চিৎকার করে বলল, সৈন্য একত্র করো, আমরা মারিদ রাজ্যে আক্রমণ করব। পাইথন বলল, হিংস্র সৈন্যদের নিবেন নাকি সাধারণ সৈন্যদের? রাজা দিমিত্রি বলল, তার মতো সামান্য রানীর জন্য হিংস্র সৈন্য দরকার নেই, সাধারণ সৈন্য নিয়ে যাও, তার কলিজা আমার দফতরে দেখতে চাই। পাইথন বলল, যুদ্ধে হেরে যাওয়ার প্রথম লক্ষণ হলো শত্রুকে ছোট করে দেখা। রানী ফারিস্তা আপনার কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক। রাজা দিমিত্রি হুঙ্কার দিয়ে বলল, আমার কথার উপর কথা বলবে না পাইথন, তোমাকে যেটা বলেছি সেটা করো চুপচাপ। পাইথন আর কোনো কথা না বলে সোজা রাজদরবার থেকে বের হয়ে গেল। বাইরে যেতেই সেখানে বরাবরের মতো ডালিয়া দাঁড়িয়ে আছে। পাইথন এবার তাকে আনদেখা না করে সামনে গিয়ে দাঁড়ালো। পাইথনের মুখে চুইংগাম, ডালিয়া এক দৃষ্টিতে পাইথনের দিকে তাকিয়ে আছে। পাইথন চুইংগাম চিবুতে চিবুতে বলল, এভাবে তাকিয়ে থাকা বন্ধ করো, তোমার নজরের কারণে আমি কালো হয়ে যাচ্ছি। ডালিয়া বলল, তোমার মুখে কি? পাইথন বলল, এটাকে চুইংগাম বলে, পৃথিবীতে পাওয়া যায়। শেষ যেই দুজন মানুষকে হত্যা করেছিলাম তাদের পকেট থেকে পেয়েছিলাম। ডালিয়া বলল, খেতে কেমন এটা? পাইথন বলল, সম্পর্কের মতো। ডালিয়া বুঝতে না পেরে চোখ বড় করে তাকালো। পাইথন বলল, সম্পর্ক যেমন প্রথম প্রথম অনেক মিষ্টি হয়, আদর স্নেহে ভরপুর থাকে, তেমন এটা প্রথম মিষ্টি লাগলেও আস্তে আস্তে সম্পর্কের মতো স্বাদবিহীন হয়ে যায়। ডালিয়া বলল, কারোর সাথে সম্পর্কে জড়াতে তোমার এত ভয় কেন পাইথন? সৃষ্টি জগতে শুরু হয়েছিল সম্পর্কের মাধ্যমে। পাইথন বলল, শেষ হবে সম্পর্কের মাধ্যমে। এই বলে পাইথন ডালিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো আর মুখে চুইংগাম থু করে ফেলে বলল, ধুর, এটা কোনো খাওয়ানো হইল? আমার পেট আমাকে অভিশাপ দিবে আর কিছুক্ষণ চিবালে। পেট বলবে যে কি এমন চিবাইতেছো যে কখন আসবে, আসে না কেন ভেতরে? ডালিয়া চিৎকার করে বলল, পাইথন, কতদিন ভাগবে? একদিন না একদিন আমার জালে ফাঁসবেই তুমি। পাইথন শুনেও না শোনার ভান করে চলে গেল। কিছু দূর যেতে জিজার হাতে মার খেয়ে আসা সেই আহত সৈন্য পাইথনের সামনে হামাগুড়ি দিয়ে পড়ল। পাইথন তাড়াতাড়ি তাকে উঠে বলল, কি হয়েছে তোর? বাকিরা কোথায়? সে কাঁপতে লাগলো আর বলল, আমি ছাড়া কেউ জীবিত নেই, পাইথন সবাইকে মেরে ফেলেছে। সে? পাইথন অবাক হয়ে বলল, কে? রানী ফারিস্তার স্বামী। কিন্তু সে তো একজন সাধারণ মানুষ, সে কিভাবে তোদের মারতে পারে? সে বলল, না পাইথন, রানী ফারিস্তার স্বামী না, তার ছোট মেয়েটা এটা করেছে। সে সাধারণ কেউ না, তার মাঝে ভয়ঙ্কর দানবীয় শক্তি, চোখ দিয়ে আমাদের ছাই করে ফেলতে পারে। সে আমাকে ছেড়ে দিয়েছে যাতে তোমাকে জানাতে পারি তোমার গর্দান নিতে আসবে সে। এবার পাইথন আর অবাক হয়ে বলল, ছোট রাজকুমারীর মাঝে এত শক্তি কিভাবে? মারিদ জিনদের মাঝে তো এত শক্তি থাকার কথা না, যে এতগুলো ঘোল জিনকে একাই মেরে ফেলবে, তো আবার এত ছোট মেয়ে? পাইথন ভাবতে ভাবতে বলল, ঠিক আছে, যাও, গিয়ে চিকিৎসা নাও, ব্যাপারটা আমি দেখছি। সে চলে গেলে পাইথন পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো জিজার আসল পরিচয় জানার জন্য। দৃশ্য চলে এলো পৃথিবীতে। গভীর রাতে তালিফের ঘুম ভেঙে গেল। পাশে ফিরতেই দেখলো জিজা পাশে নেই। তালিফ ধরপড় করে উঠে ডাক দিল, জিজা। তখনই ওয়াশরুম থেকে ফ্লাশ করার শব্দ আসলো। তালিফ হাঁপ ছেড়ে ভাবলো, যাক, তাহলে জিজা ওয়াশরুমে। কিন্তু ওর তো রাতে ওয়াশরুমে যাওয়া দরকার হলে আমাকে ঘুম থেকে উঠায় সবসময়, তাহলে আজকে কি হলো? হঠাৎ রুমের দরজা খুলে জিজা রুমে প্রবেশ করে তালিফকে বসে থাকতে দেখে বলল, তালিফ,
তুমি কখন উঠলা? তালিফ জিজাকে বাইরে থেকে আসতে দেখে প্রচুর ঘাবড়ে গিয়ে বলল, জিজা তুমি কোথায় ছিলে এতক্ষণ? জিজা বলল, আমি তো পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে গিয়েছিলাম। তালিফ বলল, তাহলে ওয়াশরুমে কে? জিজা ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দরজা ধাক্কা দিয়ে মাথায় ঢুকিয়ে উকি মেরে দেখলো আর বলল, ওয়াশরুমে তো আমি। তালিফ লাফ দিয়ে খাট থেকে নেমে বলল, ওয়াশরুমে তুমি মানে? যেগুলো বিশ্বাস না হলে দেখে যাও। তালিফ আস্তে আস্তে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে উকি মারতেই চোখ বড় বড় হয়ে গেল। সত্যি সত্যি ওয়াশরুমে জিজা দাঁড়িয়ে আছে, এদিকে তালিফের সামনেও জিজা। দুইজন জিজাকে দেখে তালিফ চোখ উল্টে বেহুশ হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন তালিফ নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলো। তালিফ কিছুই দেখতে পাচ্ছে না, ঘন কালো অন্ধকারে নিজের শরীরের অঙ্গ দেখা যাচ্ছে না। তালিফ চিৎকার করে ডাকলো, কেউ আছেন? আমি কোথায় আছি? হঠাৎ ঘরে এক ধরনের নীল আলো জ্বলে উঠল। একজনের গম্ভীর গলা ভেসে আসলো, তালিফ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তালিফ চমকে গিয়ে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। গম্ভীর গলাটা তালিফকে বিভ্রান্ত করার জন্য বলতে লাগলো, এই তো আমি, ডান পাশে তাকাও। তালিফ ডান পাশে তাকিয়ে বলল, বামে তাকাও। বামে তাকালে পেছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, নিজের মাঝে তাকাও। তালিফ রাগে চিৎকার করে বলল, আমার সাথে গোল্লাছুট খেলা বন্ধ করো। কে তুমি? আমরা দেখতে পাই পাইথন হাসতে হাসতে অন্ধকার থেকে বেরিয়ে এসে বলল, গোল্লাছুট আবার কি? আমাকে শিখাও রাজামশাই। তালিফ পাইথনকে দেখে বলল, তুমি কে? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? পাইথন বলল, তুমি তো আমাকে চিনবে না, সেদিন তো তোমার রূপে দেখা দিয়েছিলাম কবরস্থানে। তালিফ বলল, আচ্ছা তাহলে তুমি সেই পাইথন। তোমার চেহারা তো খারাপ না, তাহলে অন্য রূপে কেন ঘুরে বেড়াও? পাইথন বলল, কি করবো বলো, মেয়েরা আমাকে দেখলেই প্রেমে পড়ে যায়। তালিফ বলল, বুঝতে পেরেছি, তোমাদের রাজ্যের সব মেয়েরা অন্ধ, চোখের চিকিৎসা করো ওদের। এখন বলো তুমি আমাকে নিজের রুম থেকে কিভাবে এখানে নিয়ে আসলে আর কেন? পাইথন নিজের চুল ঠিক করে বলল, ঘুল জিনতে সেনাপতি আমি, এটুকু শক্তি তো আমার থাকতেই পারে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তালিফ হাসতে হাসতে বলল, তুমি পারবেও না। পাইথন বলল, তোমার এই আত্মবিশ্বাসের কারণ জানার জন্যই তোমাকে এখানে এনেছি। যে কি সত্যি তোমাদের মেয়ে? তালিফ বলল, মিথ্যা মেয়ে হয় কিভাবে? পাইথন বলল, আমার তো সেটা মনে হয় না। জিজা জন্মগতভাবে যদি একজন মারিদ হয় তাহলে তার পক্ষে কোনোদিনও এতগুলো ঘুল জিনকে একসাথে মোকাবেলা করা সম্ভব না। সত্যি করে বলো সে কে? তালিফ বলল, সময় নষ্ট করো না, আমাকে আমার রুমে পৌঁছে দাও। জিজা যদি আমাকে না দেখে সেখানে, তাহলে তোমার অবস্থাও তাদের মতো করবে। পাইথন এগিয়ে এসে তালিফের কাঁধে হাত দিয়ে বলল, তোমার রানী ফারিস্তা খুব তাড়াতাড়ি মরতে চলেছে, সে জেনে বুঝে ঘুলদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তালিফ পাইথনের হাত কাঁধ থেকে সরিয়ে নিজের হাত পাইথনের কাঁধে রেখে বলল, এটাই তো, ফারিস্তা যেহেতু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ করার, তাহলে তোমাদের জীবন নিয়ে শঙ্কা আছে। নিজেকে বাঁচাও পাইথন, কারণ ফারিস্তা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফল নিয়ে ভেবেই সিদ্ধান্ত নেয়। পাইথন অবাক হয়ে বলল, এত বিশ্বাস তার প্রতি? এখন যদি তোমাকে এখানে মেরে ফেলে দেই সেটা নিয়ে ভয় পাচ্ছ না? তালিফ একটু হেসে বলল, ভয় তোমার চোখে দেখতে পাচ্ছি, তুমি যদি আমাকে এখানে মেরে ফেলো তাহলে হয়তো ঘুলদের নতুন সেনাপতি খোঁজা লাগবে, কারণ তুমিও বাঁচবে না। পাইথন হাসতে হাসতে বলল, সাহসী আত্মা আমি খুব পছন্দ করি, তাহলে তোমার সাথে আবার দেখা হবে রানী ফারিস্তার কাটা মাথা নিয়ে, সেই পর্যন্ত খুশি থেকো। তখনই পেছন থেকে ডাক পড়লো, তালিফ। তালিফ চমকে পেছনে তাকিয়ে দেখলো জিজা দাঁড়িয়ে আছে। পাইথন বলল, এই তো চলে এসেছে রাজকুমারী। জিজা বলল, তালিফ এই কিসে পাইথন? সকালবেলা তালিফ মন খারাপ করে ছাদে বসে আছে। জিজা ঘুম ঘুম চোখ ডলতে ডলতে গুটিগুটি পায়ে এসে তালিফের পাশে বসলো। তালিফ এক মনে কিছু ভাবছে। জিজা আলতো করে তালিফের হাত ধরে বলল, তালিফ তোমার কি মন খারাপ? তালিফ কিছু না বলে আকাশের দিকে তাকালো। সকালে সূর্যের ঝলমলে রোশনি তালিফের চোখে এসে পড়ল। জিজা দাঁড়িয়ে তালিফের গালে আলতো করে চুমু খেলো। তালিফ গাল মুছে বলল, জিজা সকালে উঠে প্রথম নিয়ম কি? জিজা বলল, তোমাকে চুমু দেয়া। তালিফ একটু রেগে বলল, এটা দ্বিতীয় নিয়ম, প্রথম হলো ফ্রেশ হওয়া, তুমি এখনো ফ্রেশ হওনি। জিজা বলল, নিয়ম তৈরি হয় ভঙ্গ করার জন্য। তালিফ বলল, নিয়ম তৈরি হয় পালন করার জন্য। জিজা বলল, আচ্ছা কাল থেকে পালন করব। এখন বলো তোমার মন খারাপ কেন? সকালে ক্লিয়ার হয়নি তাই না? এই জন্যই গতকাল বিচওয়ালা কলা খেতে না করেছিলাম তোমাকে। তালিফ ধমক দিয়ে বলল, ফাজিল কোথাকার, অন্য কারণে কি মন খারাপ হতে পারে না? আমার বাবার কথা খুব মনে পড়ছে হঠাৎ করে, তাই ভালো লাগছে না। জিজা বলল, মা বলেছিল তুমি নাকি তোমার বাবাকে অনেক জ্বালাতে। আচ্ছা দাদু কিভাবে মারা গিয়েছিল? তালিফ বলল, তোমার মা উল্টোটা বলেছে তোমাকে, আমার বাবা আমাকে বেশি জ্বালাতো। তোমার মা যখন রানী সিলভিয়ার সাথে দ্বন্দ্বে ছিল তখন ডাকুশিয়া নামের এক জিন আমার বাবার মাঝে প্রবেশ করেছিল তার আত্মাকে বের করে। রানী সিলভিয়ার ডাকুশিয়া মারা যাওয়ার পর আমার বাবার মাঝে তার আত্মা তো ফিরে এসেছিল, কিন্তু বাবা সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি সহজে। ধীরে ধীরে বাবার শরীরের অবনতি হতে থাকে। অনেক ডক্টর কবিরাজ দেখিয়েও লাভ হয়নি, কারণ ডাকুশিয়া বাবার মাঝে থাকাকালীন ভেতর থেকে বাবার শরীরকে খেয়ে নিয়েছিল। আর এভাবেই বাবা একদিন আমাদের ছেলে চলে যায়। নিজের হাতে বাবাকে দাফন করেছি এ বলে তালিফ তার চোখের কোণে জমে থাকা পানি মুছল। জিজা তালিফের হাত শক্ত করে চেপে ধরল। জিজার সবচেয়ে বড় দুর্বলতা তালিফের চোখের পানি। জিজা বলল, আমার স্কুলে বন্ধুরা আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি বাবাকে বেশি ভালোবাসি নাকি মাকে? আমি কোনো উত্তর দেইনি, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এখন আমি তোমাকে একই প্রশ্ন করছি, তুমি কাকে বেশি ভালোবাসো? তালিফ বলল, বাবার মায়ের সম্পর্কের মাঝে পার্থক্য কি জানো? জিজা বলল, কি?
তালিফ বলল, বাবা সন্তানের কান্না দেখে তাকে ভিন্ন উপায়ে হাসানোর চেষ্টা করে, আর মা সন্তানের কান্না দেখে নিজেও কেঁদে ফেলে। এই জন্যই যারা তোমাকে জিজ্ঞাসা করে তুমি কাকে বেশি ভালোবাসো, বাবা নাকি মা, তুমি তাদেরকে বলবে এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ প্রশ্নটাই ভুল। বাবা মা দুজনে আমাদের কাছে সেরা, ভিন্ন ভিন্ন ভাবে। একজন আমাদেরকে পৃথিবীর আলো দেখায়, আরেকজন আমাদের পৃথিবীটা আলোকিত করে। বাবা মায়ের ক্ষেত্রে ভালোবাসা ভাগ করা যায় না কখনো। জিজা চুপ করে কথাগুলো শুনল আর বলল, তালিফ, আমি কি সত্যি তোমারই মেয়ে? তালিফ জিজার মুখে এমন কথা শুনে থমকে গেল। তালিফ বলল, তোমার ব্রেইন থেকে এখনো গতকাল রাতের কথা যায়নি, তাই না? জিজা বলল, পাইথন এত বিশ্বাসের সাথে কিভাবে বললো আমি তোমাদের মেয়ে না? দৃশ্য চলে গেল গতকাল রাতে। তালিফ আর পাইথনের কথার মাঝে জিজাকে দেখে পাইথন হাসলেও তালিফ ঘাবড়ে গেল। তালিফ বলল, জিজা তুমি এখানে কিভাবে? জিজা বলল, রুমে যে আমার মতো দুইজন ঘোরাফেরা করছে তাদের ধরেই আমি এখানে। এখন বলো, এটাই পাইথন তাই না? পাইথন এগিয়ে এসে বলল, হ্যাঁ পিচ্ছি, আমি পাইথন। তাহলে তুমি আমার সঙ্গীদের মেরেছ আর আমাকে মারার হুমকি দিয়েছ? জিজা ঘাড় কাত করে তালিফের দিকে তাকিয়ে বলল, তালিফ, সে আবার তোমার গায়ে হাত দিয়েছে নাকি? তালিফ বলল, না জিজা, আমরা শুধু কথা বলছিলাম, চলো এখান থেকে। ওদের সাথে তোমার মা বোঝাপড়া করবে, তুমি নিজেকে আড়ালে রাখো। পাইথন বলল, না না, তা তো হবে না। আমিও দেখতে চাই এই পিচ্চি রাজকুমারীর মাঝে কত শক্তি আছে, কেন যেন আমার বিশ্বাস হচ্ছে না। এই বলে কিছু বুঝে ওঠার আগেই পাইথন জিজাকে হাতের ইশারায় উপরে তুলে ঠাস করে আছাড় মারল। তালিফ রেগে পাইথনের দিকে এগিয়ে গেলে পাইথন অদৃশ্য শক্তির মাধ্যমে তালিফের হাত পা গুটিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলল, তুমি এর মাঝে এসো না দুর্বল প্রাণী। জিজা উঠে দাঁড়ালো, নিজের হাত টান করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠল ফ্লোর থেকে। হঠাৎ জিজার কপালে আলোর ঝলকানির সাথে ফুটে উঠল একটা সাপের চিত্র। পাইথন এটা দেখে বেশ ঘাবড়ে গিয়ে বলে উঠল, এটা কিসের আলামত জিজা? তার চোখ খুলে তাকালো, চোখ থেকে নীল রোশনি অগ্নিগিরির মতো পাইথনের দিকে ছুঁড়ে মারল। পাইথন প্রস্তুত থাকার কারণে কোনো মতো সরে গেলেও তবুও তার হাতের একাংশে রোশনি লেগে একদম ঝলসে যায়। পাইথন নিজের হাত ধরে ব্যথায় কাতরাতে লাগলো। জিজা নিজেকে হাওয়ায় ভাসিয়ে পাইথনের সামনে গিয়ে নামলো। সুযোগ বুঝে পাইথন জিজার গলা চেপে ধরল আর বলতে লাগলো, আসলে তুই কি জিনিস, তুই জিন হতে পারিস না। জিজা ছিটকা টান মেরে পাইথনের ঝলসে যাওয়া হাতটা কাত করে ভেঙে দিল। পাইথন চিৎকার করতে লাগলো। তালিফ বলল, জিজা এবার থামো, তাকে যেতে দাও। কিন্তু জিজা তালিফের কথায় কান না দিয়ে পাইথনের কাঁধে চড়ে তার মাথা ধরে টান দিল ঘাড় থেকে আলাদা করে ফেলার জন্য। পাইথন বাঁচার জন্য ছটফট করছে, জিজা তাকে কোনো মতেই ছাড়ছে না। তালিফ আবার জিজাকে বলল, জিজা ছেড়ে দাও তাকে। জিজা ছাড়ছে না দেখে পাইথন কোনো মতে বলল, তালিফ, সে তোমার কথা শুনবে না, কারণ সে তোমারই মেয়ে না। এটা শুনে জিজা থেমে গেল। পাইথনের গলা থেকে হাত ছড়াতে লাগলো ধীরে ধীরে। তালিফের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে জিজা। সুযোগ পেয়ে পাইথন জিজাকে ছুঁড়ে ফেলে দিল তার কাঁধের ওপর থেকে। তারপর সেখান থেকে কাতরাতে কাতরাতে অদৃশ্য হয়ে গেল। তালিফ দৌড়ে গেল জিজার কাছে। জিজা উঠে বলল, তালিফ, সে কি বললো এটা? তালিফ বলে, তার কথা বিশ্বাস করো না মামুনি, সেখান থেকে পালানোর জন্য তোমাকে মিথ্যা বলেছে। জিজা চোখ গরম করে তালিফের চোখের সামনে এসে বলল, কিন্তু তোমার চোখ ভিন্ন কথা বলছে, তুমি আমাকে মিথ্যা বলছো তালিফ। কি আমি? আমার মাঝে এত শক্তি কিভাবে এলো? তালিফ রেগে বলল, তুমি আমাকে বিশ্বাস না করে ওই পাইথনকে বিশ্বাস করছো তাই না? ঠিক আছে, তাহলে যাও ওই পাইথনের কাছে। এই বলে তালিফ নিজের মুখ অন্যদিকে ঘুরে নিল। জিজা এবার স্বাভাবিক হয়ে তালিফের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে রুমে না দেখে। আজকে পাইথনকে আমি মেরে ফেলতাম যদি আমি বিভ্রান্ত না হতাম। তালিফও জিজাকে জড়িয়ে ধরে বলল, আর কখনো নিজেকে নিয়ে বাজে চিন্তা করবে না, তুমি আমার মেয়ে। তোমার মাঝে আমি আমার মায়ের ছায়া খুঁজে পাই। আমরা বুঝতে পারি তালিফের মা মারা গিয়েছে এর মাঝে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। তালিফ জিজাকে বলল, আমরা এই এলাকায় অনেকদিন হলো আছি, সময় হয়েছে এলাকা পরিবর্তন করার। তুমি বড় হচ্ছ মারিদ গ্রহের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে, আর আমার বয়স তো থেমেই গিয়েছে। তোমার স্কুলের বন্ধুরা তোমার চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, এখন আবার অন্য স্কুল ধরতে হবে। জিজা বলল, এভাবে তো আমার ক্লাস 10 পর্যন্ত যেতে কয়েকশো বছর লেগে যাবে। আমাকে কি বিয়ে শাদী দেওয়ার ইচ্ছা নেই তোমার? আন্ডার ম্যাট্রিক মেয়েকে কি বিয়ে করবে শুনি? তালিফ জিজার কান ধরে বলল, রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবো তোমারে। জিয়া বলল, বাহ তালিফ বাহ, নিজের ফাঁকের ওপর মহারানীকে পটিয়ে বিয়ে করে নিয়েছ, আর আমার বেলায় রিক্সাওয়ালা। আমি তোমার এই নিয়মের ওপর পানি ঢেলে দিলাম, একেবারে ফ্লাশ করে দিলাম। তালিফ হাসতে লাগলো, সাথে জিজা হাসতে লাগলো। দৃশ্য চলে এলো মারিদ রাজ্যে। একজন প্রহরী তড়িঘড়ি করে এসে তাইবাকে জানালো, রানী ফারিস্তা আপনাকে স্মরণ করেছে। তাইবা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কেন, কিছু কি হয়েছে? প্রহরী বলল, আপনাকে শুধু খবর দেওয়ার জন্য বলা হয়েছে, এর বেশি আমি জানি না। এই বলে প্রহরী চলে গেল। তাইবা ভয় পেতে লাগলো, তাহলে কি ফারিস্তা আমার সম্পর্কে সব জেনে গেল? আমি এখন কি করব? ফারিস্তার কাছে যাব নাকি পালিয়ে যাব? ফারিস্তা যদি জেনেই যায় তাহলে আমার রক্ষা নেই, কিন্তু পালিয়ে বা যাব কোথায়? ফারিস্তা আমাকে মাটির নিচ থেকে হলেও খুঁজে বের করবে, তার চেয়ে ভালো গিয়ে দেখি কেন আমাকে ডেকেছে। তাই একটা জাদু মন্ত্র করা চাকু নিজের কোমরে গুজে রাখলো, যাতে বিপদ হলে ফারিস্তাকে শেষ করে দিতে পারে। এই চাকুটা জঙ্গলে থাকা ডাইনি তাকে দিয়েছে বিপদে কাজে লাগানোর জন্য।
তাইবা কাপা কাপা পায়ে ফারিস্তার আরাম করার কক্ষের দিকে গেল। দরজার সামনে গিয়ে নিজেকে একদম স্বাভাবিক করে দরজায় কড়া নাড়ল। ফারিস্তা ভেতর থেকে অনুমতি দিল। তাইবা কক্ষে প্রবেশ করে দেখল ফারিস্তা একটা লম্বা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জানলার কাছে অন্যদিকে মুখ করে। জানলা দিয়ে দূরে সবুজ পাহাড়গুলো দেখা যায়। তাইবা ফারিস্তার হাতে তরবারি দেখে ভয় পেয়ে গেল। নিজের কোমরে থাকা চাকুর হাতলি চেপে ধরে ধীরে ধীরে কণ্ঠে ডাক দিল, ফারিস্তা। ফারিস্তা তাইবার দিকে না তাকিয়ে বলল, আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা জানিস? তাইবা বলল, কোনটা? ফারিস্তা বলল, যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তাদের মুখোশের আড়ালের চেহারা যখন প্রকাশ পায়। এবার তাইবা নিশ্চিত হয়ে গেল ফারিস্তা সব জেনে গিয়েছে। তাইবা চাকুটা বের করে ফারিস্তার উপর আক্রমণ করতে যাবে তখনই ফারিস্তা বলল, কিন্তু আমি খুব ভাগ্য করে তোর মতো একজন বিশ্বস্ত বন্ধু পেয়েছি। তাই অবাক হয়ে তাড়াতাড়ি চাকুটা লুকিয়ে নিয়ে একটু হেসে বলল, তাহলে তুই কার কথা বলছিস এখানে? ফারিস্তা তাইবার দিকে ফিরে তরবারিটা খাপে রেখে বলল, রাজা দিমিত্রি একজনকে বিশ্বাস করে, তাকে ছোটবেলা থেকে লালন পালন করে একজন শক্তিশালী সৈনিক হিসেবে গড়ে তুলেছে, কিন্তু সে জানে না একদিন সেই সাপই তাকে ছোবল মারবে। তাই অবাক হয়ে বলল, পাইথন? ফারিস্তা বলল, হ্যাঁ, পাইথন জন্মগতভাবে একজন ইফরিত বংশের জিন। রাজা দিমিত্রি যখন ইফরিতদের উপর আক্রমণ করেছিল তখন পাইথনের বাবাকে মেরে ফেলে। পাইথন তখন অনেক ছোট। রাজা দিমিত্রির সৈন্যরা ছোট পাইথনকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু রাজা সেটা না করে পাইথনকে নিয়ে আসে প্রাসাদে। ধীরে ধীরে সে নিজের পরিচয় ভুলে একজন ঘুল জিন হিসেবে বড় হয়। রাজা পাইথনকে এটা বিশ্বাস করিয়েছে তার বাবা একজন ঘুল সৈনিক ছিল, সে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। সব শুনে তাই অবাক হয়ে বলল, তাহলে পাইথন কি এখনো জানে না তার আসল পরিচয়? ফারিস্তা বলল, এটাই তো তাকে আমাদের জানাতে হবে, এই জন্যই তোকে এখানে ডেকেছি। তুই গিয়ে পাইথনকে এই সত্যিটা জানিয়ে দিবি। পাইথন তার বাবার হত্যাকারীকে কখনোই ছাড়বে না। এটি নিয়ে ঘুল রাজ্যে একটা অস্থিরতা তৈরি হবে, আমি এটাই চাই। এই ঘটনা রাজা দিমিত্রিকে বড়সড় একটা ধাক্কা দিবে যুদ্ধের আগে। তাই ভেতরে ভেতরে রাগে জ্বলে পড়ে মরলেও ওপরে ওপরে হাসি দিয়ে বলল, ভালো একটা খবর পেয়েছিস রে, কিন্তু এই গোপন কথা তুই কিভাবে জানলি? ফারিস্তা আবার গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বলল, প্রাণীদের কিছু গোপনীয়তা থাকতে হয়, তাইবা সব জেনে গেলেও আপন পর হয়ে যায়। এখন যা, তোর দায়িত্ব পালন কর। পাইথনকে গরম গরম খবরটা দিয়ে আয়। তাইবা আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে বের হয়ে গেল। তাইবা ভেবেছিল পাইথনকে ব্যবহার করে ফারিস্তাকে মেরে ফেলবে, কিন্তু এখন তো পাইথন নিজেই ফারিস্তার পক্ষে চলে আসবে। তাইবা নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য নিজেকে গালি দিতে লাগলো মনে মনে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জান্নাত সকালে ঘুম থেকে উঠে আলমারি থেকে একজোড়া কানের দুল বের করে কানে পরে নিল। এগুলো সেই ফারিস্তার কানের দুল, যেগুলোর একটা সে টেম্পো ড্রাইভারের মেয়েকে দিতে চেয়েছিল। এ থেকে আমরা বুঝতে পারি এটা সেই টেম্পো ড্রাইভারের মেয়ে জান্নাত। খেয়াল করা যায় জান্নাতের বয়সও থেমে গিয়েছে, সে এখন একজন টকবগে তরুণী। কিন্তু এই কানের দুল জান্নাতের কাছে কিভাবে এলো? জান্নাত বাসা থেকে বের হলো যথারীতি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। এর মাঝে কয়েক জায়গায় সিলেকশন হয়ে গিয়েছিল, কিন্তু বিনিময়ে টাকা অথবা অন্য কিছু ডিমান্ড করেছিল। তাই জান্নাত সেদিকে আর পা বাড়ায়নি। বাসা থেকে বের হতেই জান্নাতের চোখ পড়ল তাদের পাশের বিল্ডিংয়ে নতুন ভাড়াটি আর মালপত্র নিয়ে এসেছে গাড়িতে করে। গাড়ি থেকে জিজাকে নামতে দেখে জান্নাতের চিনতে সমস্যা হলো না, দৌড়ে সেখানে গেল। জিজা জান্নাতকে দেখে চিনতে পারলো। জান্নাতকে জিজ্ঞাসা করলো, জিজা তুমি এখানে? জিজা বলল, হ্যাঁ আন্টি, আমরা এই বিল্ডিংয়ে উঠেছি আজ থেকে। আপনি কি এখানেই থাকেন? জান্নাত বলল, আরে না, এখানে থাকবো কেন, আমি তো বাসায় থাকি। জিজা বলল, আমিও তো বাসায় থাকি, তো আপনাকে তো দেখলাম না কখনো। জান্নাত এসে বলল, আরে আমি আমার বাসায় থাকি, এই তো পাশে। আচ্ছা, তোমার এই বোন মানুষটা কোথায়? এর মাঝে তালিফ চলে এলো আর বলল, আপনি কি চিড়িয়াখানা থেকে এখনো বের হননি? জান্নাত জিব্বায় কামড় দিয়ে বলল, না মানে মুখ ফুসকে বের হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি ইচ্ছে করেই বলেছি। তালিফ চোখ বড় বড় করে তাকালো জান্নাতের দিকে। হঠাৎ তালিফের চোখ গেল জান্নাতের কানের দুলের দিকে। এগুলো তো ফারিস্তার কানের দুল। জান্নাতের কানে ফারিস্তার কানের দুল দেখে তালিফ অবাক হয়ে গেল। তালিফ ভাবতে লাগলো, এই কানের দুল একটা ছিল ইন্সপেক্টর লিয়াকত আলীর কাছে, আরেকটা ছিল ফারিস্তার কাছে, তাহলে তার কাছে কিভাবে এলো? জান্নাত খেয়াল করলো তালিফ তার কানের দুলের দিকে তাকিয়ে আছে। তা জান্নাত বলল, এই যে বোন মানুষ, এভাবে কি দেখছেন? তালিফ বলল, এই কানের দুল। জান্নাত একটু হেসে বলল, ও এগুলো অনেক সুন্দর তাই না? আমার বাবা আমাকে দিয়েছিল। তালিফ বলল, আপনার বাবাকে? জান্নাত বলল, আমি যার মেয়ে সেই আমার বাবা। তালিফ ভ্রুকুচকে বলল, আরে আমি জিজ্ঞাসা করছি আপনি কার মেয়ে? জান্নাত বলল, বললাম না আমি আমার বাবার মেয়ে। তালিফ বলল, হাই রে পাগলের ওয়ান্ডার ওম্যান, ঠিক এইরকম কানের দুল জিজার মায়েরও ছিল, তাই জিজ্ঞাসা করছি। জান্নাত বলল, পৃথিবীতে কি একই রকম কানের দুল শুধু এই একজোড়ে আছে? আচ্ছা বাদ দেন, আমার দেরি হয়ে যাচ্ছে। জিজা মামুনি থাকো তুমি তাহলে, আবার দেখা হবে। জিজা বলল, ঠিক আছে আন্টি, কানের দুল কিন্তু সাবধানে রাখেন। তালিফের আবার হালাল চুরি করার অভ্যাস আছে। তালিফ জিজাকে ধমক দিয়ে বলল, কাল তোমাকে একটা ঢোল কিনে দেবো, তারপর এই খবর পুরো এলাকা ছড়িয়ে দিও ঢোল পিটিয়ে। জিজা বলল, এমনভাবে বলছে মনে হচ্ছে আমি সবাইকে বলে দিচ্ছি তুমি লুঙ্গির সাথে পা পেঁচিয়ে পরে নাক ফাটিয়ে ফেলেছ। এটা তো আমি কাউকে বলিনি। তুমি রাতে একা ওয়াশরুমে যেতে ভয় পাও, তাই আমাকে বাইরে দাঁড় করিয়ে বলো গান গাইতে।
তারপর এটাও তো বলিনি কাউকে যে তুমি সকালে ওয়াশরুমে যাও পেপার পড়তে পড়তে, ওয়াশরুম থেকে বের হয়ে আসলে দেখা যায় পেপারের 2 পেজ গায়েব, পানির বিল বাঁচানোর জন্য তুমি পেপার নষ্ট করো। আমি যদি বলি পেপারের বাকি পেজ কোথায়, তুমি আমাকে বুঝ দাও ওই পেজগুলো তো বোরিং খবর ছিল, তাই ছিঁড়ে ফেলেছি। তারপর তুমি তালিফ তাড়াতাড়ি করে জিজার মুখ চেপে ধরে বলল, থাম মা থাম, ইজ্জতের ফালুদা করে দিয়েছিস একদম। জান্নাত জিজার কথা শুনে হাসতে হাসতে বলল, থামলেন কেন? শুনতে তো ভালোই লাগছিল। তালিফ মুখ ভেঙে বলল, শুনতে তো ভালোই লাগছিল। এই হাসি বন্ধ, একদম বন্ধ, খুবই বাজে লাগলে হাসলে আপনাকে। এ বলে তালিফ জিজার ঘাড়ের ওপর জামা ধরে এক হাতে তুলে বাসের ভেতর নিয়ে যেতে যেতে বলল, তোমাকে না বলছি ঘরের কথা বাইরে না বলতে, দেখলে তো তুই বেটি কিভাবে হাসলো আমার উপর। মন চাচ্ছিল তার দাঁতগুলো খুলে মশার মুখে লাগিয়ে দেই, তারপর ঠাস করে থাপ্পড় দিয়ে সেই মশাকে মেরে ফেলি। জিজা বলল, কইছে তোমারে? মেয়েটার হাসি তো মারাত্মক সুন্দর, আর লাল জামাটায় তাকে অনেক কিউট লাগছিল। তালিফ বলল, লাল জামা পেলে কোথায়? সে তো কালো জামা পরেছিল। জিজা চোখ বড় করে তাকিয়ে বলল, তালিফ তাহলে এই ব্যাপার, তার মানে তুমি তার দিকে ভালোভাবেই তাকিয়েছ। দাঁড়াও এবার মা আসুক, তোমাকে একটু টাইট দিতে হবে, না হলে কবে যেন নতুন মা নিয়ে আসবে। তালিফ হা করে বলল, তবা তবা, আমি এগুলো কখন বললাম তোমাকে? আর খবরদার এই কথা তোমার মাকে বলবে না, তাহলে সে আমাকে বেগুনের মতো ভর্তা বানাবে পিষে পিষে। জিজা বলল, আই লাইক বেগুন ভর্তা। জান্নাত বাবা মেয়ের খুনসুটি দেখে হাসতে হাসতে চলে গেল। এদিকে তালিফের মাথায় এখনও জান্নাতের কানের দুলের কথা ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর তো একমাত্র ফারিসাই দিতে পারবে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথন তার সৈন্যদের প্রস্তুত করছে যুদ্ধের জন্য। পাইথনের হাতে ব্যান্ডেজ করা দেখে একজন সৈন্য জিজ্ঞাসা করল, সেনাপ্রধান আপনার হাতে কি হয়েছে? পাইথন নিজের হাতের দিকে তাকাতেই জিজার নীল চোখগুলো ভেসে উঠল পাইথনের সামনে। পাইথন বলল, তেমন কিছু না, শত্রু সম্পর্কে খোঁজ না নিয়েই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। সৈন্য বলল, সে কি এতই শক্তিশালী ছিল? পাইথন কোনো উত্তর না দিয়ে সবাইকে ভালোমতো প্রস্তুতি নিতে বলে সেখান থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে স্বচ্ছ পানির একটা পুকুরের ঘাটলায় গিয়ে বসলো। পুকুরের পানি এতটাই পরিষ্কার যে রং বেরঙের মাছগুলো পুকুরের তলদেশে সাঁতার কাটছে সেটাও দেখা যাচ্ছে। এর মাঝে ডালিয়ে এসে তাড়াহুড়া করে জিজ্ঞাসা করতে লাগলো, পাইথন কি হয়েছে তোমার হাতে? কি করে হলো এটা? কে করেছে? নিজের একটু খেয়াল রাখতে পারো না? তোমার কিছু হলে আমার কি হবে? পাইথন বিরক্ত হয়ে বলল, শুধু এই কারণে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ আমার যত্ন নিক। আমি চাই না কেউ আমার মৃত্যুতে অঝরে কাঁদবে। আমি চাই না আমার কোনো পিছুটান থাক। তাই আগেই বলেছি, এখনো বলছি, এসব ন্যাকামি আমার সামনে করবে না, দূরে থাকো আমার কাছ থেকে। ডালিয়া বেশ কষ্ট পেল এসব শুনে। চোখের নীলচে পানি মুছে কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। পাইথন ডালিয়াকে ডাক দিল, আচ্ছা শোনো, একটা জিনিস জানতে চাই তোমার কাছে। ডালিয়া কৌতূহল নিয়ে হাসি দিয়ে ফিরে এসে বলল, কি জানতে চাও? পাইথন বলল, আমি এমন একজনের মুখোমুখি হয়েছি যার শক্তির কাছে আমি খুবই তুচ্ছ। কোনো জিনের মাঝে এত শক্তি থাকতে পারে না। সে একটা বাচ্চা হলেও তার সামনে একটা পুরো সেনাবাহিনী কিছুই না। ডালিয়া বলল, তার মাঝে কি এমন কোনো চিহ্ন দেখেছো যেটা তাকে সবার থেকে আলাদা করে? পাইথন একটু ভেবে বলল, হ্যাঁ, তার কপালে একটা সাপের চিহ্ন ছিল, সেটা থেকে আলো ছড়াচ্ছিল। ডালিয়া বলল, আমার বাবা একজন তান্ত্রিক ছিল, সেই সুবাদে আমি কিছুটা হলেও জানি। তুমি সত্যি বলছো, সে কোনো জিন না, সে একজন ভ্যাম্প। পাইথন অবাক হয়ে বলল, ভ্যাম্প? ডালিয়া বলল, হ্যাঁ, এই ভ্যাম্পদের জন্ম হয় যখন দুটি ভিন্ন জাতের জিন চন্দ্রগ্রহণের রাতে মিলিত হয়। ভ্যাম্পরা জিনদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। তোমার কপাল ভালো, তুমি বেঁচে ফিরেছ, কারণ তারা যাকে একবার মারবে বলে ঠিক করে তারা তাকে না মেরে নিঃশ্বাস নেয় না। পাইথন চিন্তিত হয়ে ভাবতে লাগলো, রানী ফারিস্তার মেয়ে ভ্যাম্প হলো কিভাবে? কি রহস্য লুকিয়ে রেখেছে সে? যে যার আসল বাবা কি তাহলে? পাইথন নিজের চুল টেনে ধরল। এর মাঝে একজন সৈন্য এসে পাইথনকে খবর দিল, মারিদ রাজ্য থেকে কেউ একজন এসেছে পাইথনের সাথে দেখা করার জন্য। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, সে আপনার জন্য পাহাড়ের চূড়ে অপেক্ষা করছে। পাইথন অবাক হয়ে ডালের দিকে তাকালো। ডালে বলল, আমাদেরকে এভাবে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে আমি তাকে ডেকেছি। পাইথন কিছু না বলে উঠে চলে গেল। ডালিয়াও পাইথনের পিছু নিল। পাইথন পাহাড়ের চূড়ায় পৌঁছে তাইবাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? রানী ফারিস্তা যদি জানতে পারে তাহলে আপনি শেষ। তাইবা বলল, সেটা হবে না, ফারিস্তা আমাকে পাঠিয়েছে আপনার কাছে। পাইথন অবাক হয়ে বলল, রানী ফারিস্তা পাঠিয়েছে? কিন্তু কেন? তাইবা ডালিয়ার দিকে তাকিয়ে বলল, এটা একটা গোপন সাক্ষাৎ, এখানে কি নিজের প্রেমিকাকে নিয়ে আসা জরুরি ছিল পাইথন? ডালিয়া এটা শুনে খুশিতে তাইবাকে জড়িয়ে ধরে বলল, তোমার মুখে ঠাড়া পড়ুক, দুঃখিত দুঃখিত, ফুল চন্দন পড়ুক, কেউ তো স্বীকৃতি দিল আমি পাইথনের প্রেমিকা। পাইথন ধমক দিয়ে ডালিয়াকে এখান থেকে যেতে বলল। ডালিয়া ধমক খেয়ে মুখ ফুলিয়ে চলে গেল। যেতে যেতে তাইবাকে বলল, গরিবের বাড়িতে 4টা হরিণের বিরিয়ানি খেতে যেও সময় করে। ডালিয়া চলে গেলে তাইবা বলল, এটা কি পাগলা গারদ থেকে ছাড়ছে কে? পাইথন বলল, ছাড়েন তোর কথা, এখন বলেন রানী কেন আপনাকে পাঠালো আমার কাছে, তাও এত গোপনে? সে কি আমাকে ঘুষ দিয়ে তার পক্ষে নিতে চায় নাকি? তাইবা হেসে বলল, আপনাদের রাজ্যে কি পাগল হওয়ার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র আছে নাকি? রানী ফারিস্তা আপনাকে ঘুষ দিবে না, বরং আমি এখন আপনাকে যা জানাবো তাতে আপনি নিজে যাবেন ফারিস্তার সাহায্য নিতে। পাইথন বলল, কি এমন গোপনীয়তা শুনি? তাইবা বলল, আপনি ঘুলচিন না, জন্মগতভাবে আপনি ইফরিতের বংশধর, আপনার বাবা একজন ইফরিত ছিল। পাইথন অবাক হয়ে বলল, আপনি কি জানেন কি বলছেন? মাটা ঠিক আছে? তাইবা বলল, শুধু তাই না,
আপনি ছোট থেকে বড় হয়েছেন একটা মিথ্যাকে নিজের মাঝে লালন করে। রাজা দিমিত্রি আপনাকে জানিয়েছে আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছে। হ্যাঁ, আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছে, তবে সেই যুদ্ধ ছিল ঘুল আর ইফরিতদের মাঝে, আর রাজা দিমিত্রি স্বয়ং আপনার বাবাকে হত্যা করেছে। রাগে পাইথনের চোখ লাল হয়ে গেল। সে খপ করে তাই এবার গলা চেপে ধরে একদম পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে বলল, আমি এখন শুনতে চাই আপনি এতক্ষণ যা বলেছেন তা মিথ্যা ছিল। তাই বা উল্টো পাইথনকে লাথি মেরে ফেলে দিয়ে নিজের গলায় হাত ডলতে বলল, যদি এগুলো মিথ্যা হতো তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আমি আপনার সাথে একটা পরিকল্পনা করেছিলাম ফারিস্তাকে শেষ করার জন্য, কিন্তু ফারিস্তা আমাদের চেয়ে 2 কদম এগিয়ে। তার এমন অদৃশ্য শক্তি আছে যা দিয়ে সে অনেক অজানা রহস্য ভেদ করতে পারে। আমি রাজপ্রাসাদে নিজের জীবন হাতে নিয়ে থাকি, সবসময় ভয়ে থাকি এই বুঝি ফারিস্তা আমার সম্পর্কে সব জেনে গেল। পাইথন এবার স্বাভাবিক হয়ে বলল, হতে পারে রানী ফারিস্তা আমাকে বিভ্রান্ত করার জন্য এটা সাজিয়েছে, সে মিথ্যা কথা বলছে। তাই একটু হেসে বলল, ফারিস্তা জানতো আপনি এটা বলবেন, সে এত কাঁচা খেলোয়াড় না পাইথন। তাই আপনার বাবার একটা উক্তির কথা উল্লেখ করেছে সে, যে উক্তি আপনি ছাড়া আর কেউ জানে না। পাইথন বলল, কি সেটা? তাই বা পাইথনের কানের কাছে এসে বলল, শত্রুর মনে জায়গা করে নাও, তারপর সময় বুঝে তার কলিজা ছিঁড়ে ফেলো। পাইথনের চোখে পানি টলমল করছে। পাইথনের চোখে তার বাবার সাথে কাটানোর সময়গুলো ভাসতে লাগলো। ছোট্ট পাইথন তখন তার বাবার কোলে খেলা করছে। সবেমাত্র পাইথনের মুখে বুলি ফুটেছে। এখানে আমরা জানতে পারি পাইথনের আসল নাম রাকা। তখন ঘুল আর ইফরিতদের মাঝে যুদ্ধ চলছিল। পাইথনের বাবা তার বাচ্চা ছেলেকে চুমুখে বলল, জানি না আমাদের ভাগ্যে কি আছে রাকা, আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে রক্ষা করব। ঘুলটা আমাদের যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে, তারা সংখ্যায় অনেক বেশি। আমাকে কথা দাও তুমি বেঁচে থাকবে রাকা, তুমি ঘুলদের কলিজা আঘাত করবে, আমাদের উপর করা সকল অত্যাচারের প্রতিশোধ নিবে, কথা দাও আমাকে। ছোট পাইথন কিছু না বুঝলো, বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই পাইথন তার বাবার হাতে হাত রাখলো। পাইথনের বাবা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে সুন্দর একটা গান গাইতে ধরল। গান শুনতে শুনতে পাইথন ধীরে ধীরে ঘুমিয়ে গেল। তখনই সেখানে রাজা দিমিত্রি আক্রমণ শুরু করে দিল। এক এক করে সবাইকে মেরে ফেলল। পাইথনের বাবা আধমরা অবস্থায় তাকে জড়িয়ে ধরে আছে এখনো। পাইথনের কান্নার শব্দে সেখানের বাতাস ভারী হয়ে গেল। রাজা দিমিত্রি সে পাইথনের বাবার বুকের ওপর পা রেখে তার গলায় তরবারি ঠেকে বলল, তোদেরকে বলেছিলাম আমার অনুগত্য করতে, কিন্তু তোরা শুনলি না। যারা আমার অনুগত্য করেছে তারা মুক্তি পেয়েছে, তোরা সবাই মরবি এখন। পাইথনের বাবা থু করে রাজা দিমিত্রির চেহারায় থুতু ছুঁড়ে মারল। রাজা দিমিত্রি প্রচণ্ড রেগে পাইথনের বাবার বুকের উপর এক পা দিয়ে আঘাত করতে লাগলো এবং একের পর এক তরবারি দিয়ে তার উপর আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে তার শরীর কয়েক টুকরো করে ফেলল। এরপর রাজার সৈন্যরা কুন্দনরত পাইথনকেও মেরে ফেলতে চাইল, বাট রাজা বাধা দিল, ওদের বংশের একজনকে জীবিত রাখবো আমি। ওরা যে ন্যায়ের পতাকা তুলে দাঁড়িয়েছিল আমার সামনে, সেই পতাকা ওদের বংশের এই বাচ্চাকে দিয়ে আমি নামিয়ে দিব। এই বাচ্চাকে হিংস্র ঘুল জিন হিসেবে বড় করব, ওকে দিয়ে অন্যায় কাজ করাবো, ও কখনো জানতেই পারবে না ওর আসল পরিচয়। দৃশ্য বর্তমানে ফিরে এলো। পাইথন তার অতীত থেকে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ল। এতদিন তার আনুগত্য করে এসেছি, যে আমার বাবাকে হত্যা করেছে, তার আদেশে হাজার হাজার অন্যায় করেছি। কাঁদতে কাঁদতে পাইথন নিচের দিকে মাথা দিয়ে একদম চুপ হয়ে গেল। তবে গিয়ে পাইথনের সামনে দাঁড়িয়ে বলল, আমার দায়িত্ব শেষ পাইথন, এখন আপনি তাই করবেন যা আপনার কাছে ঠিক মনে হয়, কিন্তু আমার গোপনীয়তা সম্পর্কে যদি আপনি ফারিস্তাকে কিছু বলেন তাহলে রানী সিলভিয়ার মেয়ের ক্রোধ থেকে আপনি রক্ষা পাবেন না। পাইথন মাথা উঠে অবাকে জিজ্ঞাসা করল, রানী সিলভিয়ার মেয়ে মানে?